আজকে যে ঘটনাটি আমি পেয়েছি একজন ইন্ডিয়ান ব্যক্তির কাছ থেকে। ওনার নাম অখিল রয়। উনি দিল্লির বাসিন্দা। আসলে কিছু ব্যাপার শুনেও খুব ভালো লাগে। উনি কলকাতার একজন লিসেনারের মাধ্যমে আমাদের শো সম্পর্কে জেনেছেন, আর বাংলা না জানা সত্ত্বেও তিনি শেয়ার করেছেন ওনার ঘটনাটি। আমি এটাকে অনেক বড় পাওয়া বলে মনে করি। নিজের দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের মানুষের ঘটনাও পাচ্ছি। এটা ভূত.com এর একজন টিম মেম্বার হিসেবে আমি মনে করি একটা গর্বের বিষয়। অনেক কথা বললাম, আমি জানি আপনারা আমার কথার চেয়ে ঘটনা শুনতে বেশি পছন্দ করেন, কিন্তু ঘটনার শুরুতে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সাথে একটু কমিউনিকেট করা, কারণ প্রতি সপ্তাহেই তো আর আপনাদের সাথে কথা হয় না। তাই মাঝে মাঝে কথা বলার লোভ সামলাতে পারি না। থাক সেসব কথা, চলুন চলে যাই অখিল রায়ের ঘটনায়। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ রইল ঘটনার মাঝের যে কোনো ধরনের ভুল বা ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। যদিও ঘটনাটি ইন্ডিয়ার এবং ঘটনায় ছদ্মনাম ব্যবহার করব, তাই এবারে একটু ভিন্ন কিছুই করব ভাবছি। এবারে ছদ্মনাম হিসেবে আমার কলিগ এবং ভূত.com এর মডারেটরগণের নাম ব্যবহার করছি। চলুন প্রবেশ করি ঘটনায়। আজ থেকে প্রায় 150 বছর আগে মৃত্যু হয়েছিল এই কবরের সাহিত্য মানুষটার। দেখো চারপাশ কেমন থমথমে হয়ে আছে। জীবিত অবস্থায় হয়তো এই মানুষটাই কাউকে না কাউকে মাতিয়ে রাখত, বা তার পরিচিত কোনো মানুষ তাকে মাতিয়ে রাখত, কিন্তু আজ অসহায়ের মতো কবরে শুয়ে আছে। ভিক্টর ডিসোজা, জন্ম 1741, মৃত্যু 1767। মাত্র 26টা বছর দুনিয়ায় ছিলেন। জীবন আসলেই খুবই অপ্রত্যাশিত, কখন কি হয় বলাই বাহুল্য। এই বলে রাব্বি সাহেব একটি দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে ভিক্টর ডিসোজার কবরের পাশে বসে রইলেন। তার চুপ থাকা দেখে তার জুনিয়র সাবিত সাহেব তার চেতনাগুলোকে পুনরায় একত্রিত করার জন্য শুধুমাত্র স্যার আপনি ঠিক আছেন এই বলে সম্বোধন করলেন। সাথে সাথেই রাব্বি বললেন, তোমরা কিছু মনে করো না, খবর দেখে কিছুটা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। কাল থেকে তো কাজ শুরু করতে হবে, তাই সবাই একটু কবরস্থানটা ভালো করে দেখে নাও। কাল থেকে শুরু হবে এই কবরের রহস্য উন্মোচন। রহস্য? কিসের রহস্য? এই রহস্যটুকু উচ্চ রেখেই শুরু করছি আজকের ঘটনা। নমস্কার ভূত.com এর নিয়মিত শ্রোতাবৃন্দ, আমি অখিল রায়। আমি নিজের ব্যাপারে বেশি কথা বা তথ্য দিতে পারছি না। এই ঘটনাটি কলকাতার একটি পরিত্যক্ত সিমেট্রিকে কেন্দ্র করে। সিমেট্রির নাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, কলকাতা। লোকমুখে শোনা যায় আজও এই সিমেট্রি পরিত্যক্ত অবস্থাতেই রয়ে গেছে। অনেকেই বলেন সিমেট্রিটা হন্টেড, এখানে নাকি ভূত প্রেত বা জিনের নিবাস বিদ্যমান। অনেকে বলেন এখানে স্বাভাবিকভাবে ঘুরতে আসা মানুষজন মাঝে মাঝে কোনো কারণ ছাড়া অসুস্থ হয়ে পড়তেন। অনেকে জ্ঞান হারিয়ে পড়ে থাকতেন সিমেট্রির বেশ কিছু কবরের ওপর। লোকমুখে প্রচলিত প্রাচীন মিথ অনুযায়ী এখানে একজন ফটোগ্রাফার একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য ছবি তুলতে এসে বেঘরে প্রাণ হারান। তার মৃতদেহ কবরের ভেতরে কয়েকদিন যাবৎ পড়েছিল। কবরস্থান থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছিল কর্তৃপক্ষ। তার অর্ধগলিত লাশের ময়না তদন্ত করে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। তার পরিবারের মানুষ দাবি করেন এখানে আসার আগে তার শারীরিক কোনো অসুস্থতাও ছিল না। আজ থেকে প্রায় 260 বছর আগে এই সিমেট্রি ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল। এখানে এখনো বেশ কিছু অব্যবহৃত জায়গা বিদ্যমান। বর্তমানে প্রায় 1600-র মতো কবর রয়েছে। বেশ কিছু অতি প্রাকৃতিক ঘটনা চলমান থাকায় 1790 সালের পর এই সিমেট্রিটিকে বন্ধ ঘোষণা করা হয়। অনেকদিন যাবৎ অব্যবহৃত থাকায় কর্তৃপক্ষ 2004 সালে একটি রিসার্চ টিম তৈরি করে এবং তাদের এখানে প্রেরণ করে। এখানে এর আগে অনেক অতি প্রাকৃতিক ঘটনা ঘটে গেছে বিধায় এই বর্তমান অবস্থা নিরীক্ষণের জন্য এই রিসার্চ টিম গঠন করা হয়। সেই টিমের প্রধান ছিলেন মিস্টার রাব্বি। এছাড়াও টিমে আরো 4 জন সদস্য ছিলেন যারা নতুন নতুন পুরাতাত্ত্বিক বিভাগে নিযুক্ত হন। রিসার্চ এবং ট্রেনিং এর জন্য তাদের 4 জনকেই পুরাতাত্ত্বিক অফিসার রাব্বি সাহেবের সাথে সেখানে পাঠানো হয়। তিনি 5 সদস্যের টিম নিয়ে সেই সিমেট্রির ব্যাপারে জানার জন্য বেশ কয়েকদিন সময় পান।
এর মধ্যে যাবতীয় তথ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয় তাকে। সিমেট্রিটি পর্যবেক্ষণ করার জন্য তিনি নিজের টিম নিয়ে তদন্তের কয়েকদিন আগে সেখানে পৌঁছে যান। সিমেট্রির আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এখানে তদন্ত করতে আসা 5 সদস্যের টিমের সাথে যা ঘটে সেটা শুনে ভয়ে আত্মা শুকিয়ে যায় আমার। এই তদন্তের মধ্য দিয়েই একের পর এক বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এখান থেকেই মূল ঘটনাটি রাব্বি সাহেব যেভাবে বলেছেন সেভাবেই বলছি। সেমেট্রির বর্তমান অবস্থা জানার জন্য তদন্ত শুরুর কয়েকদিন আগেই আমরা সেখানে চলে যাই। অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করায় ভেতরে বুনো গাছ এবং আগাছায় ভরে গিয়েছিল। কোথায় কবর আছে কিছুই ভালো মতো বোঝা যায় না। আশেপাশে কোনো কেয়ারটেকার নেই বলে কার কাছে সাহায্য চাইব সেটাও বুঝছিলাম না। আমি আমার টিমের 4 জনকে ভালোভাবে জায়গাটি দেখে নিতে বললাম। হাতে একটি কাঠি নিয়ে গাছপালা সরিয়ে এগিয়ে যাচ্ছি, আর এর মাঝে একের পর এক কবর চোখে পড়ছে। মনটা কিছুটা ভারী হয়ে যায়, ভয় নয়, করুণায়। কবরে শায়িত অসহায় মানুষগুলোর জন্য করুণায় মন ভারী হয়ে আসে আমার। আমরা কবরের এদিক ওদিক ভালোভাবে দেখতে শুরু করি। হঠাৎ দেখার সময় এক বৃদ্ধ লোক দূর থেকে আওয়াজ দেয়, আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, হুজুর, আমি এই কবরস্থানের কেয়ারটেকার। তার কথা শুনে আমার তার উপর কিছুটা রাগ হয়। আমি বলি, হ্যাঁ, ভালোই টেক কেয়ার করেছেন আপনি। চোখের সামনে সব দেখতে পাচ্ছি। কবর কম, জঙ্গল বেশি বানিয়ে রেখেছেন। মানুষ কি এমনি এমনি ভয় পায়? এই সিমেট্রির পরিবেশ দেখলে তো যে কেউ ভয় পাবে। ভুতুরে সিমেট্রি। এইসব ভুল তথ্য রটার জন্য আপনার অনেক দায় রয়েছে। মাসে মাসে বেতন পান না নাকি ভেবেই রেখেছেন সারা জীবন এটা পরিত্যক্ত হিসেবে রয়ে যাবে আর আপনি বসে বসে বেতন পাবেন? আহা, কি আরামের জীবন আপনার। এখন এখানকার কিছু তথ্য দিয়ে আমাকে উদ্ধার করুন। আশা করছি এ ব্যাপারে কিছুটা হলেও সাহায্য করতে পারবেন। আর যদি তাও না পারেন, শুধু শুধু নিজের চেহারা দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো উপকারী কি আসবেন? আমার কথা শুনে কেয়ারটেকার কিছুটা থতমত খেয়ে ক্ষীণ আওয়াজে বলে, আগে হুজুর, এখানে জিনের বাস আছে। ভয় লাগে ভেতরে যেতে। আমি একা মানুষ, এই জন্যই যাওয়ার সাহস করি না। চার্চ থেকে মানুষ বেশি আসে না দেখতে, তাই আর কি। তবে হুজুর, লোকমুখে শুনি এইখানে নাকি অনেকেই নিখোঁজ হয়ে গেছে, আর অনেকে মারাও গেছে। কিভাবে মারা গেছে কেউ জানে না। রাতে এসেছিল আর সকালে তাদের মরদেহ এখানেই কোথাও পড়ে থাকতো। তাই ভয়ে কেউ আসা যাওয়াই করতো না। এতে এটা পরিত্যক্ত, তার উপর মানুষ মারা গেছে, তাই ভয়ে আমিও ভেতরে যাবার সাহস পাই না। আপনারা আসবেন এই খবর চার্চ থেকে পেয়েই সরাসরি চলে আসি। দেখেন কোনো সমাধান পান কিনা। কেয়ারটেকারের কথায় আমি কেমন যেন একটা গা ছাড়া ভাব লক্ষ্য করছিলাম, তাই তাকে বেশি কিছু আর বলিনি। সেদিন মোটামুটি আশেপাশের সবকিছু দেখে আমরা প্রায় সন্ধ্যা হবে এমন সময় আমাদের নির্ধারিত থাকার স্থানে ফিরে আসি। অনেকটা পথ ভ্রমণ করে আসার জন্য শরীরে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বাসায় ফিরে এসে আমি আমার জুনিয়রদের আরাম করতে বলি এবং আগামীকালের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলি। তারা নিজেদের মতো ফ্রেশ হতে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে তাদের সাথে রাতের খাওয়া শেষ করি, আর এই ফাঁকে তাদের সাথে টুকটাক কথাবার্তা হয়। রাত তখন প্রায় 12টা। আমি সবকিছু গুছিয়ে নিয়ে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি। সারাদিনের ধকলের জন্য খুব দ্রুত ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি স্বপ্নে দেখি সেই সেমিট্রি বা কবরস্থানের ভেতর আমাকে কেউ তাড়া করছে, আর আমি নিজের জীবন বাঁচানোর জন্য ছুটেই চলেছি। কিছু দূর গিয়ে দেখি আমার সামনে একটা কবরের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তার নাম হাসিব, এবং বিকৃতভাবে হাসছে আমার দিকে তাকিয়ে এবং বলছে, 2টি রাস্তা খোলা। প্রথম রাস্তাটি কবরস্থানের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করেছো সেই দরজা দিয়ে বের হয়ে চলে যাও। দ্বিতীয় রাস্তাটি তোমার সামনে থাকা একটি কবর, যার কিছু দূর এগোলেই দেখতে পাবে সেই কবরটি হচ্ছে তোমার দুনিয়া ছাড়ার রাস্তা। তুমি কোন রাস্তা নেবে সেটা তোমার ব্যাপার। তারপর এই কথা শুনে আমি কবরস্থানের বাইরে বের হবার জন্য ছুটতে থাকি। সে সময় গেট আর খুঁজে পাই না। হঠাৎ আমি ছুটতে একটি কবরের ভেতর পড়ে যাই, আর সেই সাথে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড ঘামে ভিজে একাকার হয়ে ঘুম থেকে উঠে দেখি প্রায় ভোর 4টা বাজতে চলেছে। নিছক স্বপ্ন ভেবে আমি কিছুটা খুশি হই, আর একটু হলেই হয়তো হার্ট অ্যাটাক হয়ে মরেই যেতাম। ঘুম থেকে উঠে আমার কাছে থাকা এই সিমেট্রির
তথ্য সংগ্রহর কাগজগুলো পড়তে শুরু করি। কখন সকাল হয়ে গেছে টের পাইনি। সকালে কেয়ারটেকার এসে নাস্তা দিয়ে যায়। আমরা 5 জন একসাথে নাস্তা করে রওনা হই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির উদ্দেশ্যে। সিমেট্রিতে পৌঁছে আমি সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেই। সাবিত এবং রোমানকে সিমেট্রির ভেতরে ক্যামেরা লাগাতে বলি, আর রাকিব আর তুষারকে অডিও রেকর্ডিং ডিভাইস লাগাতে বলি। ক্যামেরা লাগানোর মাধ্যমে ভেতরের অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব ছিল এবং অডিও ডিভাইসের মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ হয় তা বিচার বিবেচনা করাও সম্ভব ছিল। যথারীতি আমি সাবিত এবং রোমানের হাতে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে তাদেরকে বিভিন্ন স্থানে কাজে লাগানোর জন্য পাঠিয়ে দেই। রাকিব এবং তুষার অডিও ডিভাইস নিয়ে যাওয়ার মতো সিমেট্রিতে প্রবেশ করে। আমি আর কেয়ারটেকার মিলে আশেপাশে পর্যবেক্ষণ করতে থাকি। সিমেট্রির কিছু কবরের ওপরের দিকে বেশ কিছু ভারী মূর্তি বানানো হয়, মনে হয় শ্বেত পাথরে। প্রায় 200 বছর যাবৎ এসব পাথরের মূর্তি এই কবরস্থানে ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেয়ারটেকার বলেন, হুজুর, এই মূর্তিগুলো এখনো কেমন শক্তপোক্ত দেখেছেন? বর্তমানে এই মূর্তি পাওয়া খুবই দুষ্কর। এত বছর হয়ে গেছে, তাও কোনো কিছুই হয়নি। আসলে ব্রিটিশরা যা করত মনে হয় একেবারে জান প্রাণ লাগিয়েই করত। আমি কেয়ারটেকারের কথা শুনে কোনো কিছুই বলি না, মনে মনে যা ভাবার ভাবতে থাকি। কিছুক্ষণ পর রোমান কিছুটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার কাছে আসে, আমাকে দ্রুত তার সাথে করে নিয়ে যায়। আমি রোমানের সাথে গিয়ে দেখি সাবিত অজ্ঞান অবস্থায় কবরের পাশে পড়ে আছে। রাকিব আর তুষারকে ডাক দিয়ে আমি তাদের সাহায্যে সাবিতকে নিয়ে আসি। চোখে মুখে পানি দিলে তার জ্ঞান ফেরে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলে, আমি ক্যামেরা লাগানোর জন্য এদিক সেদিক দেখতে থাকি, কিন্তু বারবার আমার মনে হচ্ছিল আমার সাথে পাশে বা পেছনে কেউ কেউ হেঁটে আসছে। পাতার মর্মর শব্দ কানে আসছিল। আমার সাথে থাকা ডিজিটাল ক্যামেরার কিছু ছবিও তুলি, কিন্তু কিছুই চোখে পড়ে না। হঠাৎ আমি দূর থেকে শুনি রোমান আমাকে ডাকছে। সে আমাকে তার কাছে গিয়ে ক্যামেরা লাগাতে একটু সাহায্য করতে বলল। আমি দেখি সে গাছের সাথে ক্যামেরা লাগানো নিয়ে ব্যস্ত। আমি যখন কিছু দূর হেঁটে যাই তখন আমি আমার আশেপাশে কাউকে দেখতে পেলাম না। অবাক হলাম, এই তো আমি দেখলাম রোমান গাছের সাথে ক্যামেরা লাগাচ্ছে, আমাকে ডাকছে। হঠাৎ কোথায় গেল বুঝতে পারলাম না। স্বাভাবিকভাবে আমি আমার কাজে মন দিই। হঠাৎ একটু দূরে একটি কবরের সামনে আমি রোমানের মতো পোশাকধারী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। কবরের সামনে রোমান দাঁড়িয়ে আছে কিনা তা বোঝার জন্য তাকে আমি অনেক ডাকাডাকিও করি, কিন্তু সে কোনো সারা শব্দই দিচ্ছিল না। তার সাড়া না পেয়ে আমি তার কাছে যাবার জন্য পা বাড়াই। সে কোনো সাড়া না দেয়ায় আমি মনে মনে কিছুটা ভয় পাচ্ছিলাম। ভয়ে ভয়ে আমি তার কাছে আসি। তার কাছে এসে আমি তার কাঁধে হাত দিয়ে বলি, অনেকক্ষণ যাবৎ আমি তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখছি, তার কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু সে পেছন ফিরে তাকানো তো দূরের কথা, জবাবই দিচ্ছে না। হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকে। আমি চমকে উঠি। পেছন ফিরে গিয়ে দেখি রোমান। ভয়ে আমার আত্মা শুকিয়ে যায়। এরপর আমরা আর কিছু বলিনি। সাবিতের কথা শুনে আমি বেশ অবাক হই। এমন কি হলো তা জানার জন্য রোমানের সাথে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করি। রোমানকে সবকিছু খুলে বলতে বললে সে যা বলে তা শুনে আমি এবং বাকি সকলেই শিউরে উঠি। আমি আমার মতো ক্যামেরা লাগাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে সাবিত এসে আমাকে ডাকলো, ক্যামেরা লাগানোর জন্য সাহায্য চাই। কিন্তু সাবিত যেখানে কাজ করছিল সেখানে গিয়ে আমি কাউকে দেখতে পাই না। তাই আমি তাকে খুঁজতে শুরু করি। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সেটা কবরের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে তাকে ডাক দেয়, কিন্তু সে শুনে না। সে দ্রুত এগিয়ে যাচ্ছিল কবরস্থানের দিকে। এত লতা পাতা থাকা সত্ত্বেও আমি তাল মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। সকল বাধা পেরিয়ে যখন আমি সামনে যাই তখন দেখি সাবিত যে কবরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল সেই কবরের ওপরে সে হাত দিয়ে বসে আছে। আমি তাকে ডাক দেই। আমার দিকে সে ফিরে তাকায়। মুহূর্তের মধ্যে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। দেখে মনে হচ্ছিল অতি প্রাকৃতিক কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে। আমি তাকে কোনো কথা বলি না, সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমি আপনাকে ডেকে নিয়ে আসি। এর বেশি কিছু আমার জানা নেই। রোমান আর সাবিতের বক্তব্য দুটি আমি কিছুতেই মেলাতে পারলাম না। কি হয়েছে কিছুতেই বুঝতে পারলাম না। হয়তো মনে ভয় ছিল আর লোকমুখে শোনা ঘটনাগুলোই মাথার মধ্যে চলছিল, তাই হয়তো হেলোসিনেট করেছে। এই ভেবে আমি তাদেরকে শক্ত হতে বলি আর যন্ত্রপাতি নিয়ে ফিরে আসতে বলি। আর ফোন কাজ করছিল না সেদিন। রাতে খাবার টেবিলে বসে আমি আগামী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবার ব্যাপারে কথা বলি। সাবিত একেবারেই চুপচাপ, কোনো কথাই তার মুখ দিয়ে বের হচ্ছে না। চেহারায় এখনো একটা ভয়ের ছাপ। তার সাথে যা ঘটেছে কিছুতেই মনে হয় সে সেটা মেনে নিতে পারছে না।
তার চুপ করে থাকাটা আর এসব নিয়ে ভাবা তার জন্যই ক্ষতিকর ভেবে আমি তাকে ডাকি, কিন্তু বরাবরের মতোই সে কোনো উত্তর দেয় না। আমার পাশে বসায় আমি তাকে কাঁধে হাত রেখে বলি, যা হয়েছে সব ভুলে যেতে। হয়তো আশেপাশের মানুষের কথা শুনে মনে ভয়ে কাজ করেছে, যার ফলশ্রুতিতে হয়তো এমনটা হয়েছে। আস্তে আস্তে সেও কথা বলতে শুরু করে। কিছুটা স্বাভাবিক হলে আমি তাদেরকে আরাম করতে বলি। নিজের রুমে চলে আসি। রুমে এসে কেমন একটা থমথমে পরিবেশ লক্ষ্য করছিলাম। মাথার উপরে জ্বলতে থাকা হলুদ বাতিটার আলো আজ যেন কিছুটা কম, কেমন যেন হ্যারিকেনের মতো লাগছে। মিটিমিটি জ্বলতে থাকা আলো ক্রমাগত যেন এক ভয়ানক পরিবেশের জন্ম দিচ্ছে। আমি ভয় পাচ্ছি, অস্বীকার করব না। আজ যা হলো তাকে হয়তো হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছি, কিন্তু মস্তিষ্কের কোনো এক স্থানে এসব যেন কেমন একটা অস্বস্তির জন্ম দিচ্ছে। এসব ভাবতে ভাবতে আমি বাইরের দিকে তাকাই। আশেপাশের অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই কেমন যেন তন্দ্রা ঘুরে চলে যায়। কখন ঘুমিয়ে গিয়েছি কিছুই জানি না। সকালে কেয়ারটেকারের ডাকে ঘুম ভাঙে। চোখ খুলতেই সে আমাকে বলে আমাদের নাস্তা রেডি করে দিয়েছে, আর সে আগামী 3 দিনের জন্য তার দেশের বাড়ি যাবে। তার মা নাকি খুব অসুস্থ। আমি আর কিছু বললাম না। এমনিতে আমাদের খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কোনো কাজে সে লাগে না। আমি তাকে কিছু না বলেই রুমে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে সাবিত, রোমান, রাকিব আর তুষারকে ডেকে নেই। একে একে সবাই নাস্তা শেষ করে যন্ত্রপাতি নিয়ে চলে যায় কবরস্থানে। জনাব আখিল, এখানে আপনি হয়তো লক্ষ্য করছেন আমি একবার সিমেট্রি আবার অন্যবার কবরস্থান বলছি। আসলে এখানে মানুষজন সিমেট্রিকে কবরস্থান বলেই জানে, তাই আমিও এটা বলতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। যাই হোক, কবরস্থানে পৌঁছে আমি সিদ্ধান্ত নেই আজ সাবিত আর রোমানকে আমরা সাথেই রাখবো। কেননা গতকাল তাদের সাথে যা ঘটেছে তা ভেবে তাদেরকে দূরে পাঠানো আজ আমার পক্ষে সম্ভব না। আমি রাকিব আর তুষারকে ক্যামেরা রেকর্ডিং এর ডিভাইস দিয়ে পাঠিয়ে দিলাম। যথারীতি তারা চলে গেল। আমি সাবিত আর রোমান আমরা 3 জন কবরগুলোর উপরে সংখ্যা লিখে চিহ্নিত করতে শুরু করি, আর গতকাল লাগানো ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে থাকি। প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। রাকিব আর তুষার কোনো খোঁজ নেই তাদের। রোমান জানায় কিছুক্ষণ আগে ক্যামেরায় ভিডিওতে সে দেখেছিল, তাই চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দেয়। প্রায় 20 মিনিট পর দূর থেকে রাকিব আর তুষারকে আসতে দেখি। তাদেরকে দেখে আমি, সাবিত, রোমান আমরা 3 জন প্রায় আটকে ওঠার মতো অবস্থা। রাকিব আর তুষার আমার দিকে এমন ভাবে তাকালো যার জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ কিছুক্ষণ পর বলছি। এর আগে রাকিবের ভাষ্য শোনা প্রয়োজন। রাকিব বলল, আমি কিছু দূর এগিয়ে গিয়ে দেখি আমাদেরকে ঠিক করে দেয়া নির্দিষ্ট স্থানে আমি কাজ করতে শুরু করছি। কিছুক্ষণ পর আমাদের একজন সহকর্মী আসে যার নাম রাব্বি, এবং তিনি আমাকে কিছু কবর চিহ্নিত করতে বলেন। এখানে বেশ কিছু পুরাতন কবর ছিল আর অনেক সুন্দর সুন্দর মূর্তিও ছিল কিছু কবরের উপরে। এর মধ্যে একটি মূর্তির কাছে গিয়ে রাব্বি দাঁড়িয়ে পড়েন এবং আমাকে জিজ্ঞেস করেন এই মূর্তিটি আমি চিনি কিনা। আমি না সূচক মাথা নাড়াই। তখন তিনি বলেন এই মূর্তিটি ইন্দো পর্তুগিজ কবি হেনরি ডেরোজিওর। তিনি 1809 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন আর মাত্র 22 বছর বয়সে অজ্ঞাত রোগে মারা যান। ইন্ডিয়ায় তিনিই প্রথম বাংলা ভাষায় বিজ্ঞান পড়ানো শুরু করেন। এছাড়াও তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার নামে ইন্ডিয়ায় কলেজ এবং সড়কও রয়েছে। অনেক স্বনামধন্য হওয়ায় এই কবরস্থান বন্ধ হওয়ার পরে তাকে এখানে দাফন করা হয়। আমি একটু কনফিউজ, 22 বছরে কিভাবে কলেজের প্রধান শিক্ষক আমি ঠিক ব্যাপারটা বুঝিনি, একটু ক্লিয়ার করবেন প্লিজ। যাই হোক, রাব্বির কথা শুনে আমি মনে মনে ভাবি মানুষটা তো অনেক কিছুই জানে দেখছি। রাব্বির কথা শেষ হলে আমি হেনরি ডেরোজিওর কবর পার হয়ে সামনে আরো একটি কবর দেখতে পাই যার মূর্তির ভিত্তিটা ছিল আনারস আকৃতির। কৌতূহল নিয়ে আমি এই মূর্তির ব্যাপারে তাকে প্রশ্ন করি। তিনি মূর্তিটি দেখে একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন এই মূর্তিটি রোজ অ্যালমারের। রোজ অ্যালমার 1798 সালে তার মায়ের সাথে ভারতে আসেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ভারতে আসার 2 বছর পরে অর্থাৎ 1800 সালে তিনি খুব কম বয়সে মারা যান। তার আনারস খুব পছন্দের ফল ছিল, তাই তার কবরের জন্য বানানো মূর্তিটি আনারস আকৃতির এবং সেভাবেই রেখে দেওয়া হয়েছে। তাকে দাফন করার আগেই এই কবরস্থান বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু তবুও কিভাবে তাকে এখানে দাফন করা হলো তা আমার সঠিক জানা নেই। রাব্বি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ আমি দূর থেকে তুষারের গলা শুনতে পাই, সে আমার নাম ধরে ডাকছে। রাব্বিকে বলার জন্য ওনার দিকে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। এত দ্রুত সেখান থেকে দৃষ্টির আড়ালে চলে যাওয়া একেবারে অসম্ভব। তুষার আমার কাছে এলে আমি তাকে সব বলি, কিন্তু সে মানতে নারাজ।
তখন আমি তাকে কবরগুলোর বর্ণনা দিই, ঠিক যেভাবে রাব্বি বলেছিলেন। কিন্তু সে বলে এসব সে একমাত্র রাব্বি বললেই বিশ্বাস করবে। তাই আর দেরি না করে আমি আর তুষার আপনি যেখানে কাজ করছেন সেখানে উদ্দেশ্যে রওনা দেই। কিছু দূর যাবার পর আমরা রাব্বিকে একটি কবরের সামনে বসে থাকতে দেখি। একটু সামনে গিয়ে দেখি কবরের সামনে বসে তিনি নিজের মনে কি যেন বলছেন। আমাদের তাকে সাড়া দিচ্ছেন না। আমরা তার কাঁধে হাত রাখতে সে আমাদের দিকে তাকায়, তার চোখ অশ্রুসিক্ত। আমাদের দিকে তাকিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা ভয়ে শুকিয়ে যাই, আর কোনো কিছুই মাথায় আসছিল না। রাব্বিকে আমরা ধরাধরি করে যখন নিয়ে আসি, তখন রাকিবের কথা শেষ হতে না হতেই আমি তাকে থামিয়ে দেই, কারণ তারা যাকে ধরাধরি করে নিয়ে এসেছে সে কোনো মানুষ নয়। রাকিবের কথা শোনার আগেই বলেছিলাম রাকিবের কথা শুনে তারপর আমার আঁতকে ওঠার কারণ বলবো। আমার আঁতকে ওঠার কারণ হচ্ছে, দূর থেকে আমি রাকিব আর তুষারকে যা নিয়ে আসতে দেখেছি তা ছিল একটি প্রকাণ্ড পাথর। আমি ভেবে তারা সেই পাথর বহন করে নিয়ে এসেছে। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি তারা কেন এই পাথর বহন করে নিয়ে এসেছে, তখন তারা হাত থেকে সেই পাথর ফেলে দেয়। আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে আমি কে। এরপর আমি তাদের সব জানতে চাইলে রাকিব আমাকে সব ঘটনা জানায়। তখন আমি তাদেরকে বলি আমি পুরো সময় এখানেই ছিলাম। রোমান আর সাবিত আমার কথার সপক্ষে কথা বলে। আর হেনরি ড্যারোজিওকে আমি চিনি, কিন্তু রোজ অ্যালিমার নামটা আমি এর আগে কখনো শুনিনি। এবার আমি আসলে চিন্তায় পড়ে যাই, দুইজন মানুষ একই সাথে ভুল দেখবে, এটা কিভাবে সম্ভব? কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি তাদের চারজনকে চলে যেতে বলে আশেপাশের মানুষের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই। অনেক খুঁজেও তেমন কাউকে পাচ্ছিলাম না। যাদেরকে পাচ্ছিলাম তারা কেউই তেমন কথা বলতে চায় না। ভাগ্যক্রমে এক বৃদ্ধা মহিলা আমাকে জানান তার ভাষ্যমতে এখানে আগে থেকেই কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটে চলে। মাঝে মাঝে এই কবরস্থান থেকে অনেক রাতে হৃদয় বিদারক চিৎকার শোনা যায়। আবার অনেক সময় রাতে কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে অসংখ্য জ্বলতে থাকা লাল লাল চোখ দেখতে পেত। কয়েক বছর আগে নাকি 3 জন ছেলে এসব নিয়ে একটি শর্ট ফিল্ম বানাতে সেই কবরস্থানে আসে। অনেক রাতে তারা কিভাবে যেন প্রবেশ করে কবরস্থানে। সকালে তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় কবরস্থানের ভেতর। বৃদ্ধার কথা শুনে আমি তার কাছে সম্পূর্ণ ঘটনা জানতে চাই, কিন্তু সে আমাকে নিরাশ করে দিয়ে জানায় সে সঠিক জানে না। এই কবরস্থানে তখন যে কেয়ারটেকার কাজ করত সে নাকি এসব ব্যাপারে জানে। আমি তার ঠিকানা জানতে চাইলে বৃদ্ধা বলেন আমাদের বর্তমান কেয়ারটেকার নাকি আগের কেয়ারটেকারের মামাতো ভাই। সে আমাদেরকে তার ভাইয়ের অর্থাৎ আগের কেয়ারটেকারের ঠিকানা দিতে পারবে। আমার খুব আফসোস থাকে, কেননা আমি আজ সকালে কেয়ারটেকারকে ছুটি দিয়েছি। এখন আমাকে তার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরাশ হয়ে আমি বাসায় ফিরি। অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিত, রোমান, রাকিব, তুষার এরা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে কেবল বসেছি, তখনই এক ভদ্রলোক দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন, আর হাতে খাবারের থালা। আমি তাকে ভেতরে এনে বসাই আর খেতে খেতে কবরস্থান সম্পর্কে জানতে চাই। কথায় কথায় বেরিয়ে আসে সেই হচ্ছে এই কবরস্থানের আগের কেয়ারটেকার, অর্থাৎ বর্তমান কেয়ারটেকারের মামাতো ভাই। আমি তো মহা খুশি। দ্রুত খাওয়া শেষ করে তার কাছে সব জানতে চাই। বৃদ্ধ লোকটি বলতে শুরু করেন, আজ থেকে 5 বছর আগের কথা। সেই রাতে ওই 3 জন ছেলেকে অনেকবার ভেতরে যাবার জন্য মানা করি। তারা কবরস্থানটি নিয়ে একটি ফিল্ম তৈরি করতে চায়, যার জন্য বারবার ভেতরে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। আমি তাদেরকে যেতে দেইনি, কিন্তু কিভাবে যেন রাতে তারা ভেতরে প্রবেশ করে। রাতে 2টা বা 3টার দিকে কবরস্থানের ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কখনো প্রচন্ড জোরে চিৎকার, আবার কখনো সাপের হিস হিস শব্দ, আবার কখনো মুচকি হাসি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি কবরস্থান থেকে পালিয়ে আসি। সকালে কবরস্থানে গিয়ে দেখি মেইন গেটের সামনে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। তারা যে ক্যামেরা নিয়ে এসেছিল সেগুলো গায়েব। আশেপাশে ঘুরে বাকি 2 জনকে অনেক খুঁজি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। বাকি 2 জনকে খোঁজার সময় দেখি কিছু কবর কেমন যেন আলগা হয়ে আছে। মনে হচ্ছিল কেউ কবরগুলো খোঁড়ার চেষ্টা করেছে। আমি সাথে সাথে কর্তৃপক্ষকে সব জানাই। কর্তৃপক্ষ এসে কবর পুনরায় মেরামত করে লাশের পরিচয় বের করে পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। এর বেশি কিছু আমি জানি না। তার কথা শুনে আমি আবার নিরাশ হই, কেননা এখানে তিনি যা তথ্য দেন তা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব কিছু কোনোভাবেই একটা পাকাপোক্ত প্রমাণ না যে এখানে অতি প্রাকৃতিক কিছু ঘটে চলেছে। তার কথা শুনে আমি চুপচাপ বসে থাকি। সে
আমার নীরবতা দেখে উঠে চলে যায়। যাবার আগে আমাকে একটা ফাইল দেয় আর বলে এই ফাইল সাবিত আমাকে দিতে বলেছে। ফাইল নিয়ে আমি টেবিলে রেখে দেই। রাতে ঘুম আসছিল না আমার, কোনো কিছুই মিলাতে পারছিলাম না। আমার সাথে থাকা চারজনই কিছু না কিছু অনুভব করেছে বা তাদের সাথে কিছু না কিছু ঘটেছে। আমার সাথে কেন হচ্ছে না তা ভেবে শান্তি পাচ্ছিলাম না, কিন্তু আমার সাথেও কিছু একটা যে ঘটে গেছে সে ব্যাপারে আমি তখনও অজ্ঞাতই রয়ে গিয়েছিলাম। এই কথা কেন বললাম তা বোঝার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর এসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার টেবিলের দিকে চোখ পড়ল। ফাইলটা চোখে পড়তে ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাই ফাইলটা পড়ে ফেলি। ফাইল হাতে নিয়ে পড়ে আমার আত্মা শুকিয়ে যায়। ফাইল পড়ে আমি প্রচন্ড ভয় পাই আর সাথে সাথে সবাইকে ডাকি। সাবিতকে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে ফাইল সে ঠিকই দিয়েছিল, কিন্তু এই কাগজ ফাইলের ভেতরে কোথা থেকে এলো এসব সে জানে না। সবাই এলে আমি সবাইকে ফাইলটি দেখাই। সকলেই ফাইলটা পড়া শুরু করে। কি এমন লেখা ছিল সেই ফাইলে চলুন শুনে আসি। রাত প্রায় 1টা বাজতে চলেছে। 3জন যুবক বয়সী ছেলে কবরস্থানে প্রবেশের চেষ্টা করছে। মেইন গেটে কবরস্থানের কেয়ারটেকার থাকায় তারা পেছনের গেট দিয়ে যাবার প্রস্তুতি নেয়। পেছনের গেট অনেকদিন যাবৎ বন্ধ আর ব্যবহার না করার জন্য তারা আটকে গিয়েছিল। তারা 3জন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেটটি খোলার, কিন্তু গেটটি খুলছে না। মনে হচ্ছে প্রাচীন এই গেটটি হয়তো তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেউ নিষেধ করছে, বলছে ভেতরে যেও না। অনেক চেষ্টার পর তারা গেট খুলতে সক্ষম হয়। তাদের মৃত্যুই যেন তাদেরকে সাহায্য করছিল এইসব কাজে, ক্রমশই নিজের দিকে তাদেরকে ধাবিত করার জন্য। ভেতরে প্রবেশ করে তারা দেখে সম্পূর্ণ কবরস্থানটা কেমন যেন কোমট একটা ভাব ধারণ করে আছে। ঘন কুয়াশা জড়ানো কবরস্থানের পরিবেশ দেখে ভয় তাদের বুক দ্রুত করে কাঁপছিল। টর্চের আলো থাকা সত্ত্বেও সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। টর্চের হালকা আলোয় তারা দেখতে পায় প্রতিটি কবরের নিচ থেকে খোঁড়া, এমন ভাবে খোঁড়া যে মাটিগুলো বাইরে নেই। সাধারণত কবর খুললে মাটিগুলো বাইরে স্তূপ করে রাখা হয়, কিন্তু এই খোঁড়া দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়েছে, তাই মাটিগুলো বাইরে না এসে ভেতরে গিয়ে জমেছে। দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কেউ কবর খুঁড়ে বাইরেও এসেছে। এসব কথা শুনে আমি তার কাছে সম্পূর্ণ ঘটনা জানতে চাই, কিন্তু সে আমাকে নিরাশ করে দিয়ে জানায় সে সঠিক জানে না। এই কবরস্থানে তখন যে কেয়ারটেকার কাজ করত সে নাকি এসব ব্যাপারে জানে। আমি তার ঠিকানা জানতে চাইলে বৃদ্ধা বলেন আমাদের বর্তমান কেয়ারটেকার নাকি আগের কেয়ারটেকারের মামাতো ভাই। সে আমাদেরকে তার ভাইয়ের অর্থাৎ আগের কেয়ারটেকারের ঠিকানা দিতে পারবে। আমার খুব আফসোস থাকে, কেননা আমি আজ সকালে কেয়ারটেকারকে ছুটি দিয়েছি। এখন আমাকে তার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরাশ হয়ে আমি বাসায় ফিরি। অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিত, রোমান, রাকিব, তুষার এরা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে কেবল বসেছি, তখনই এক ভদ্রলোক দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন আর হাতে খাবারের থালা। আমি তাকে ভেতরে এনে বসাই আর খেতে খেতে কবরস্থান সম্পর্কে জানতে চাই। কথায় কথায় বেরিয়ে আসে সেই হচ্ছে এই কবরস্থানের আগের কেয়ারটেকার অর্থাৎ বর্তমান কেয়ারটেকারের মামাতো ভাই। আমি তো মহা খুশি। দ্রুত খাওয়া শেষ করে তার কাছে সব জানতে চাই। বৃদ্ধ লোকটি বলতে শুরু করেন, আজ থেকে 5 বছর আগের কথা। সেই রাতে ওই 3জন ছেলেকে অনেকবার ভেতরে যাবার জন্য মানা করি। তারা কবরস্থান চিনে একটি ফিল্ম তৈরি করতে চায়, যার জন্য বারবার ভেতরে যাবার জন্য চোরাচুরি করতে থাকে। আমি তাদেরকে যেতে দিইনি, কিন্তু কিভাবে যেন রাতে তারা ভেতরে প্রবেশ করে। রাতে 2টা বা 3টার দিকে কবরস্থানের ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কখনো প্রচন্ড জোরে চিৎকার, আবার কখনো সাপের হিস হিস শব্দ, আবার কখনো মুচকি হাসি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি কবরস্থান থেকে পালিয়ে আসি। সকালে কবরস্থানে গিয়ে দেখি মেইন গেটের সামনে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। তারা যে ক্যামেরা নিয়ে এসেছিল সেগুলো গায়েব। আশেপাশে ঘুরে বাকি 2জনকে অনেক খুঁজি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। বাকি 2জনকে খোঁজার সময় দেখি কিছু কবর কেমন যেন আলগা হয়ে আছে। মনে হচ্ছিল কেউ কবরগুলো খোঁড়ার চেষ্টা করেছে। আমি সাথে সাথে কর্তৃপক্ষকে সব জানাই। কর্তৃপক্ষ এসে কবর পুনরায় মেরামত করে লাশের পরিচয় বের করে পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। এর বেশি কিছু আমি জানি না। তার কথা শুনে
আমি আবার নিরাশ হই, কেননা এখানে তিনি যা তথ্য দেন তা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব কিছু কোনোভাবেই একটা পাকাপোক্ত প্রমাণ না যে এখানে অতি প্রাকৃতিক কিছু ঘটে চলেছে। তার কথা শুনে আমি চুপচাপ বসে থাকি। সে আমার নীরবতা দেখে উঠে চলে যায়। যাবার আগে আমাকে একটা ফাইল দেয় আর বলে এই ফাইল সাবিত আমাকে দিতে বলেছে। ফাইল নিয়ে আমি টেবিলে রেখে দেই। রাতে ঘুম আসছিল না আমার, কোনো কিছুই মিলাতে পারছিলাম না। আমার সাথে থাকা চারজনই কিছু না কিছু অনুভব করেছে বা তাদের সাথে কিছু না কিছু ঘটেছে। আমার সাথে কেন হচ্ছে না তা ভেবে শান্তি পাচ্ছিলাম না, কিন্তু আমার সাথেও কিছু একটা যে ঘটে গেছে সে ব্যাপারে আমি তখনও অজ্ঞাতই রয়ে গিয়েছিলাম। এই কথা কেন বললাম তা বোঝার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর এসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার টেবিলের দিকে চোখ পড়ল। ফাইলটা চোখে পড়তে ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাই ফাইলটা পড়ে ফেলি। ফাইল হাতে নিয়ে পড়ে আমার আত্মা শুকিয়ে যায়। ফাইল পড়ে আমি প্রচন্ড ভয় পাই আর সাথে সাথে সবাইকে ডাকি। সাবিককে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে ফাইল সে ঠিকই দিয়েছিল, কিন্তু এই কাগজ ফাইলের ভেতরে কোথা থেকে এলো এসব সে জানে না। সবাই এলে আমি সবাইকে ফাইলটি দেখাই। সকলেই ফাইলটা পড়া শুরু করে। কি এমন লেখা ছিল সেই ফাইলে চলুন শুনে আসি। রাত প্রায় 1টা বাজতে চলেছে। 3জন যুবক বয়সী ছেলে কবরস্থানে প্রবেশের চেষ্টা করছে। মেইন গেটে কবরস্থানের কেয়ারটেকার থাকায় তারা পেছনের গেট দিয়ে যাবার প্রস্তুতি নেয়। পেছনের গেট অনেকদিন যাবৎ বন্ধ আর ব্যবহার না করার জন্য তারা আটকে গিয়েছিল। তারা 3জন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেটটি খোলার, কিন্তু গেটটি খুলছে না। মনে হচ্ছে প্রাচীন এই গেটটি হয়তো তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেউ নিষেধ করছে, বলছে ভেতরে যেও না। অনেক চেষ্টার পর তারা গেট খুলতে সক্ষম হয়। তাদের মৃত্যুই যেন তাদেরকে সাহায্য করছিল এইসব কাজে, ক্রমশই নিজের দিকে তাদেরকে ধাবিত করার জন্য। ভেতরে প্রবেশ করে তারা দেখে সম্পূর্ণ কবরস্থানটা কেমন যেন কোমট একটা ভাব ধারণ করে আছে। ঘন কুয়াশা জড়ানো কবরস্থানের পরিবেশ দেখে ভয় তাদের বুক দ্রুত করে কাঁপছিল। টর্চের আলো থাকা সত্ত্বেও সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। টর্চের হালকা আলোয় তারা দেখতে পায় প্রতিটি কবরের নিচ থেকে খোঁড়া, এমন ভাবে খোঁড়া যে মাটিগুলো বাইরে নেই। সাধারণত কবর খুঁড়লে মাটিগুলো বাইরে স্তূপ করে রাখা হয়, কিন্তু এই খোঁড়া দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়েছে, তাই মাটিগুলো বাইরে না এসে ভেতরে গিয়ে জমেছে। দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কেউ কবর খুঁড়ে বাইরেও এসেছে। এসব দেখে তাদের 3জনের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কবরস্থানের গভীর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কেমন সাপের হিস হিস, গুগানির শব্দ, পাতার মর্মর আওয়াজ, এই সমস্ত শোনা যায়। হঠাৎই কবরস্থানের কুয়াশা ক্রমশ কমে যেতে শুরু করে এবং তাদের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক 200 বছরের বেশি পুরাতন কবর। দেখে মনে হচ্ছিল প্রতিটি কবরের পেছন থেকে লুকিয়ে কেউ তাদের 3জনকে লক্ষ্য করছে। এসব দেখে তারা ভয়ে এদিক ওদিক লক্ষ্য করতে শুরু করে। হঠাৎ তারা লক্ষ্য করে তাদের চারপাশে অনেক সাদা অবয়ব ভেসে উঠছে। মাটি থেকে উঠে সেই অবয়বগুলো তাদের দিকে তাকিয়ে আছে। ভয় তাদের বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়। এত জোরে জোরে স্পন্দন হতে থাকে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য তারা পেছন দিকে দৌড়াতে শুরু করে। কিছু দূর যাবার পর হঠাৎ একটি কবরের সামনে থাকা মূর্তির সাথে ধাক্কা খেয়ে তারা 3জন কবরের ভেতরে পড়ে যায়। প্রচন্ড ভয়ে তারা চিৎকার করতে থাকে। তখনই তারা কবরের ভেতরে জল জল করতে থাকা 2টি চোখ দেখতে পায় আর গড়গড় আওয়াজ শুনতে পায়। আপ্রাণ চেষ্টা করে তাদের মধ্যে একজন উপরে উঠে আসতে সক্ষম হয়। বাকি 2জন উপরে উঠে আসার সময় কবরের ভেতর থেকে রক্ত রাঙানো 2টি হাত তাদের 2জনের পা ধরে সজোরে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে 2জন কবরের ভেতরে হারিয়ে যায়। এসব দেখে কবরের ভেতর থেকে উঠে আসা ছেলেটি প্রাণপণে দৌড়াতে শুরু করে। হঠাৎ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে চিৎকার করে পড়ে যায়। সে হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যতবারই সামনে যেতে চাচ্ছিল ততবারই যেন সে কবরের কাছে চলে আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তারই প্রয়োগকৃত বলকে কাজে লাগিয়ে তাকে কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এসব দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। তার কেবলই মনে হচ্ছিল সে নিজেকে নিজে টেনে নিয়ে যাচ্ছে সেই কবরের দিকে। হঠাৎ গাছের শেকড়ে আটকে ধরার জন্য তাকাতেই দেখে মেইন গেটের সামনে তার নিজের লাশ পড়ে আছে আর ক্রমশই হারিয়ে যেতে শুরু করেছে কবরের অতলে। এভাবেই এই 3জনের জ্ঞান হারিয়ে যায় সেই নাম না জানা অজ্ঞাত কবরের ভেতরে।
ফাইল লেখা পড়ে তারা সবাই নির্বাক হয়ে যায়। ভয় এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যেন আমাদের বাক শক্তি হারিয়ে ফেলেছি। ফ্যাল করে শুধুই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করতে এসেছি তাই থেমে থাকলে চলবে না। এই ভেবে আমি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই সেই অজ্ঞাত কবর খুঁজে বের করব। সেদিন সকালে আমরা আমাদের টিম নিয়ে চলে যাই কবরস্থানে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেরকম কবর পাচ্ছিলাম না। হঠাৎ রাকিব আর তুষার একটি কবর দেখিয়ে বলল, গতকাল এখানে এই কবরের সামনেই নাকি তারা দেখেছে। তাদের কথা শুনে সাবিত বলল সেও নাকি ওই কবরের সামনেই রোমানের মতো পোশাকধারী একটি ছেলেকে দেখেছিল যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তাদের 4 জনকে কবর খোঁড়ার নির্দেশ দেই এবং নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তা জানার জন্য সেই ফাইলটা খুলি। ফাইলের কথায় আসার আগে সেই কবরের কথায় আসি। কবরটি ছিল 363তম কবর। এই কবরে কোনো নাম লেখা নেই। কবর খুঁড়ে আমরা কঙ্কাল খুঁজে পাই। সাধারণত কবরের ভেতরে লাশগুলো কফিনের ভেতরে রাখা থাকে আর কফিন বাইরে থেকে বন্ধ করা থাকে, কিন্তু সেই কঙ্কালের অংশগুলো কফিনের ওপরেই পড়েছিল। কঙ্কালের সাথে আমরা কিছু কাপড়ের ছেঁড়া টুকরোও পাই। কঙ্কালগুলো সাথে নিয়ে আসি পরীক্ষাগারে পাঠানোর জন্য। যথারীতি ফিরে এসে কোনো ধরনের বিলম্ব না করে কঙ্কাল পরীক্ষার জন্য পাঠিয়ে দেই। পরীক্ষার ফলাফল আসতে বেশ কিছুদিন পার হয়ে যায়। এর মধ্যে কেয়ারটেকার চলে আসে। 3 দিনের কথা বলে 8 দিন পর ফেরে। সে ফিরে এলে তার কাছে তার ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। কেয়ারটেকার তখন যা বলে তা শুনে আমার প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। ভেবেছিলাম আমার সাথে কিছু হচ্ছে না কেন, কিন্তু আমার সাথেও হয়েছে। আর যা হয়েছে তা হলো কেয়ারটেকারের মৃত ভাই আমাকে সে ফাইলটা দিয়ে গেছে। কেয়ারটেকারকে বর্ণনা দিলে সে বলে তার ভাইয়ের সাথে আমার দেয়া বর্ণনা মিলে গেছে। তাকে শুধু আমি একা দেখলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু আমার টিমের বাকি 4 জনও দেখেছে। একের পর এক গোলক ধাঁধার জট খুঁজছিল আমার সামনে। বেশ কিছুদিন সেখানে থাকার কথা থাকলেও কঙ্কালের রিপোর্ট পাওয়ার আগেই আমি আমার টিম নিয়ে সেখান থেকে চলে আসি। ল্যাবে পাঠানো কঙ্কালের রিপোর্ট এলে জানা যায় এখানে 2টি দেহাবশেষ ছিল যারা আজ থেকে 5 বছর আগেই মারা যায়। বুঝতে বাকি রইল না এরাই সেই 3 জনের 2 জন। এরপর আমি দ্রুত আমাদের এই কাজ বন্ধ করে দেই, কেননা এসব কথা আমরা কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না। কর্তৃপক্ষ আমাদের কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে আমরা কোনো কথাই বলিনি। বারবার জিজ্ঞাসা করলেও যখন কোনো লাভ হয়নি তখন আমাদেরকে আর কিছুই জিজ্ঞেস করা হয়নি। এরপর আর কখনোই আমরা সেই কবরস্থানে যাইনি। যত দ্রুত সম্ভব হয়েছে সেখান থেকে চলে এসেছি। আর কর্তৃপক্ষকে বলি সেখানে ভিডিওগ্রাফির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য। আমার জীবনে আমি এত ভয় আগে কখনো পাইনি। সেই ভয়কে আরো কয়েক শত গুণ বাড়িয়ে দিয়েছিল সেই ফাইলের কাগজ। কবরস্থানের ভেতরে যখন আমি ফাইল খুলি তথ্যগুলো পুনরায় বিশ্লেষণ করার জন্য, তখন দেখি যে কাগজে একটু আগে এত কিছু লেখা ছিল সেই কাগজে এখন মাত্র শুধু 2টি লাইন। আর লাইন দুটো হলো, এই কবরস্থান আমাদের বাসস্থান। যে আমাদের এই বাসস্থানের শান্তি বিনষ্ট করবে তাকে ভোগ করতে হবে মৃত্যুর স্বাদ। এই লেখা দেখে আমি থমকে গিয়েছিলাম। আমার সাথে থাকা বাকি 4 জনকে বলতে চেয়েও পারছিলাম না। কোন এক অজানা শক্তি যেন আমাকে মুখ দিয়ে কোনো প্রকারের বাক্য উচ্চারণ করতে আটকাচ্ছে। মনে হচ্ছিল অসংখ্য মানুষ যেন আমার কানে কানে ক্রমাগত এই কথাটি বলে চলেছে। আমি কখনোই ভাবিনি এসব কিছু আমার জীবনের সাথে ঘটবে। আমার জীবনে না ঘটলে আমি হয়তো কোনোভাবেই বিশ্বাস করতাম না। এরপরে আমি পুরাতাত্ত্বিক বিভাগে কাজ চালিয়ে গিয়েছি, কিন্তু যথাসম্ভব কবরস্থান, শ্মশান এসব স্থান থেকে আমি নিজেকে দূরে রেখেছি। প্রথমবার হয়তো সহ্য করতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর পারবো বলে মনে হয় না। বাকি 4 জনকে এই ফাইলের ভেতরের কাগজের কথাটা একবার সিমেট্রি আবার অন্যবার কবরস্থান বলছি। আসলে এখানে মানুষজন সিমেট্রিকে কবরস্থান বলেই জানে, তাই আমিও এটা বলতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। যাই হোক, কবরস্থানে পৌঁছে আমি সিদ্ধান্ত নেই আজ সাবিত আর রোমানকে আমরা সাথেই রাখবো, কেননা গতকাল তাদের সাথে যা ঘটেছে তা ভেবে তাদেরকে দূরে পাঠানো আজ আমার পক্ষে সম্ভব না। আমি রাকিব আর তুষারকে ক্যামেরা রেকর্ডিং এর ডিভাইস দিয়ে পাঠিয়ে দিলাম। যথারীতি তারা চলে গেল। আমি সাবিত আর রোমান আমরা 3 জন কবরগুলোর পরে সংখ্যা লিখে চিহ্নিত করতে শুরু করি, আর গতকাল লাগানো ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে থাকি। প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। রাকিব আর তুষার কোনো খোঁজ নেই তাদের। রোমান জানায় কিছুক্ষণ আগে ক্যামেরায় ভিডিওতে সে দেখেছিল, তাই চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দেয়।
প্রায় 20 মিনিট পর দূর থেকে রাকিব আর তুষারকে আসতে দেখি। তাদেরকে দেখে আমি, সাবিত, রোমান, আমরা তিনজন প্রায় আঁতকে ওঠার মতো অবস্থা। রাকিব আর তুষার আমার দিকে এমন ভাবে তাকালো যার জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ কিছুক্ষণ পর বলছি, এর আগে রাকিবের ভাষ্য শোনা প্রয়োজন। রাকিব বলল, আমি কিছু দূর এগিয়ে গিয়ে দেখি আমাদেরকে ঠিক করে দেয়া নির্দিষ্ট স্থানে আমি কাজ করতে শুরু করছি। কিছুক্ষণ পর আমাদের একজন সহকর্মী আসে যার নাম রাব্বি, এবং তিনি আমাকে কিছু কবর চিহ্নিত করতে বলেন। এখানে বেশ কিছু পুরাতন কবর ছিল আর অনেক সুন্দর সুন্দর মূর্তিও ছিল কিছু কবরের উপরে। এর মধ্যে একটি মূর্তির কাছে গিয়ে রাব্বি দাঁড়িয়ে পড়েন এবং আমাকে জিজ্ঞেস করেন এই মূর্তিটি আমি চিনি কিনা। আমি না সূচক মাথা নাড়াই। তখন তিনি বলেন, এই মূর্তিটি ইন্দো পর্তুগিজ কবি হেনরি ডেরোজিওর। তিনি 1809 সালে কলকাতা জন্মগ্রহণ করেন আর মাত্র 22 বছর বয়সে অজ্ঞাত রোগে মারা যান। ইন্ডিয়ায় তিনিই প্রথম বাংলা ভাষায় বিজ্ঞান পড়ানো শুরু করেন। এছাড়াও তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার নামে ইন্ডিয়ায় কলেজ এবং সড়কও রয়েছে। অনেক স্বনামধন্য হওয়ায় এই কবরস্থান বন্ধ হওয়ার পরে তাকে এখানে দাফন করা হয়। আমি একটু কনফিউজ, 22 বছরে কিভাবে কলেজের প্রধান শিক্ষক, আমি ঠিক ব্যাপারটা বুঝিনি, একটু ক্লিয়ার করবেন প্লিজ। যাই হোক, রাব্বির কথা শুনে আমি মনে মনে ভাবি মানুষটা তো অনেক কিছুই জানে দেখছি। রাব্বির কথা শেষ হলে আমি হেনরি ডেরোজিওর কবর পার হয়ে সামনে আরো একটি কবর দেখতে পাই যার মূর্তির ভিত্তিটা ছিল আনারস আকৃতির। কৌতূহল নিয়ে আমি এই মূর্তির ব্যাপারে তাকে প্রশ্ন করি। তিনি মূর্তিটি দেখে একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই মূর্তিটি রোজ অ্যালমারের। রোজ অ্যালমার 1798 সালে তার মায়ের সাথে ভারতে আসেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ভারতে আসার 2 বছর পরে অর্থাৎ 1800 সালে তিনি খুব কম বয়সে মারা যান। তার আনারস খুব পছন্দের ফল ছিল, তাই তার কবরের জন্য বানানো মূর্তিটি আনারস আকৃতির এবং সেভাবেই রেখে দেওয়া হয়েছে। তাকে দাফন করার আগেই এই কবরস্থান বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু তবুও কিভাবে তাকে এখানে দাফন করা হলো তা আমার সঠিক জানা নেই। রাব্বি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ আমি দূর থেকে তুষারের গলা শুনতে পাই, সে আমার নাম ধরে ডাকছে। রাব্বিকে বলার জন্য ওনার দিকে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। এত দ্রুত সেখান থেকে দৃষ্টির আড়ালে চলে যাওয়া একেবারে অসম্ভব। তুষার আমার কাছে এলে আমি তাকে সব বলি, কিন্তু সে মানতে নারাজ। তখন আমি তাকে কবরগুলোর বর্ণনা দিই, ঠিক যেভাবে রাব্বি বলেছিলেন, কিন্তু সে বলে এসব সে একমাত্র রাব্বি বললেই বিশ্বাস করবে। তাই আর দেরি না করে আমি আর তুষার আপনি যেখানে কাজ করছেন সেখানে উদ্দেশ্যে রওনা দেই। কিছু দূর যাবার পর আমরা রাব্বিকে একটি কবরের সামনে বসে থাকতে দেখি। একটু সামনে গিয়ে দেখি কবরের সামনে বসে তিনি নিজের মনে কি যেন বলছেন। আমাদের তাকে সাড়া দিচ্ছেন না। আমরা তার কাঁধে হাত রাখতে সে আমাদের দিকে তাকায়, তার চোখ অশ্রুসিক্ত। আমাদের দিকে তাকিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা ভয়ে শুকিয়ে যাই, আর কোনো কিছুই মাথায় আসছিল না। রাব্বিকে আমরা ধরাধরি করে যখন নিয়ে আসি, তখন রাকিবের কথা শেষ হতে না হতেই আমি তাকে থামিয়ে দেই, কারণ তারা যাকে ধরাধরি করে নিয়ে এসেছে সে কোনো মানুষ নয়। রাকিবের কথা শোনার আগেই বলেছিলাম রাকিবের কথা শুনে তারপর আমার আঁতকে ওঠার কারণ বলবো। আমার আঁতকে ওঠার কারণ হচ্ছে, দূর থেকে আমি রাকিব আর তুষারকে যা নিয়ে আসতে দেখেছি তা ছিল একটি প্রকাণ্ড পাথর। আমি ভেবে তারা সেই পাথর বহন করে নিয়ে এসেছে। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি তারা কেন এই পাথর বহন করে নিয়ে এসেছে, তখন তারা হাত থেকে সেই পাথর ফেলে দেয়। আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে আমি কে। এরপর আমি তাদের সব জানতে চাইলে রাকিব আমাকে সব ঘটনা জানায়। তখন আমি তাদেরকে বলি আমি পুরো সময় এখানেই ছিলাম। রোমান আর সাবিত আমার কথার সপক্ষে কথা বলে। আর হেনরি ডেরোজিওকে আমি চিনি, কিন্তু রোজ অ্যালিমার নামটা আমি এর আগে কখনো শুনিনি। এবার আমি আসলে চিন্তায় পড়ে যাই, দুইজন মানুষ একই সাথে ভুল দেখবে, এটা কিভাবে সম্ভব। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি তাদের 4 জনকে চলে যেতে বলে আশেপাশের মানুষের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই। অনেক খুঁজেও তেমন কাউকে পাচ্ছিলাম না। যাদেরকে পাচ্ছিলাম তারা কেউই তেমন কথা বলতে চায় না। ভাগ্যক্রমে এক বৃদ্ধা মহিলা আমাকে জানান তার ভাষ্যমতে এখানে আগে থেকেই কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটে চলে। মাঝে মাঝে এই কবরস্থান থেকে অনেক রাতে হৃদয় বিদারক চিৎকার শোনা যায়।
আবার অনেক সময় রাতে কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে অসংখ্য জ্বলতে থাকা লাল লাল চোখ দেখতে পেত। কয়েক বছর আগে নাকি 3 জন ছেলে এসব নিয়ে একটি শর্ট ফিল্ম বানাতে সেই কবরস্থানে আসে। অনেক রাতে তারা কিভাবে যেন প্রবেশ করে কবরস্থানে। সকালে তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় কবরস্থানের ভেতর। বৃদ্ধার কথা শুনে আমি তার কাছে সম্পূর্ণ ঘটনা জানতে চাই, কিন্তু সে আমাকে নিরাশ করে দিয়ে জানায় সে সঠিক জানে না। এই কবরস্থানে তখন যে কেয়ারটেকার কাজ করত সে নাকি এসব ব্যাপারে জানে। আমি তার ঠিকানা জানতে চাইলে বৃদ্ধা বলেন আমাদের বর্তমান কেয়ারটেকার নাকি আগের কেয়ারটেকারের মামাতো ভাই। সে আমাদেরকে তার ভাইয়ের অর্থাৎ আগের কেয়ারটেকারের ঠিকানা দিতে পারবে। আমার খুব আফসোস থাকে, কেননা আমি আজ সকালে কেয়ারটেকারকে ছুটি দিয়েছি। এখন আমাকে তার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরাশ হয়ে আমি বাসায় ফিরি। অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিত, রোমান, রাকিব, তুষার এরা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে কেবল বসেছি, তখনই এক ভদ্রলোক দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন, আর হাতে খাবারের থালা। আমি তাকে ভেতরে এনে বসাই আর খেতে খেতে কবরস্থান সম্পর্কে জানতে চাই। কথায় কথায় বেরিয়ে আসে সেই হচ্ছে এই কবরস্থানের আগের কেয়ারটেকার অর্থাৎ বর্তমান কেয়ারটেকারের মামাতো ভাই। আমি তো মহা খুশি। দ্রুত খাওয়া শেষ করে তার কাছে সব জানতে চাই। বৃদ্ধ লোকটি বলতে শুরু করেন, আজ থেকে 5 বছর আগের কথা। সেই রাতে ওই 3 জন ছেলেকে অনেকবার ভেতরে যাবার জন্য মানা করি। তারা কবরস্থানটি নিয়ে একটি ফিল্ম তৈরি করতে চায়, যার জন্য বারবার ভেতরে যাবার জন্য ছোটাছুটি করতে থাকে। আমি তাদেরকে যেতে দেইনি, কিন্তু কিভাবে যেন রাতে তারা ভেতরে প্রবেশ করে। রাতে 2টা বা 3টার দিকে কবরস্থানের ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কখনো প্রচন্ড জোরে চিৎকার, আবার কখনো সাপের হিংসির শব্দ, আবার কখনো মুচকি হাসি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি কবরস্থান থেকে পালিয়ে আসি। সকালে কবরস্থানে গিয়ে দেখি মেইন গেটের সামনে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। তারা যে ক্যামেরা নিয়ে এসেছিল সেগুলো গায়েব। আশেপাশে ঘুরে বাকি 2 জনকে অনেক খুঁজি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। বাকি 2 জনকে খোঁজার সময় দেখি কিছু কবর কেমন যেন আলগা হয়ে আছে। মনে হচ্ছিল কেউ কবরগুলো খোঁড়ার চেষ্টা করেছে। আমি সাথে সাথে কর্তৃপক্ষকে সব জানাই। কর্তৃপক্ষ এসে কবর পুনরায় মেরামত করে লাশের পরিচয় বের করে পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। এর বেশি কিছু আমি জানি না। তার কথা শুনে আমি আবার নিরাশ হই, কেননা এখানে তিনি যা তথ্য দেন তা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব কিছু কোনোভাবেই একটা পাকাপোক্ত প্রমাণ না যে এখানে অতি প্রাকৃতিক কিছু ঘটে চলেছে। তার কথা শুনে আমি চুপচাপ বসে থাকি। সে আমার নীরবতা দেখে উঠে চলে যায়। যাবার আগে আমাকে একটা ফাইল দেয় আর বলে এই ফাইল সাবিত আমাকে দিতে বলেছে। ফাইল নিয়ে আমি টেবিলে রেখে দেই। রাতে ঘুম আসছিল না আমার। কোনো কিছুই মিলাতে পারছিলাম না। আমার সাথে থাকা 4 জনই কিছু না কিছু অনুভব করেছে বা তাদের সাথে কিছু না কিছু ঘটেছে। আমার সাথে কেন হচ্ছে না তা ভেবে শান্তি পাচ্ছিলাম না, কিন্তু আমার সাথেও কিছু একটা যে ঘটে গেছে সে ব্যাপারে আমি তখনও অজ্ঞাতই রয়ে গিয়েছিলাম। এই কথা কেন বললাম তা বোঝার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর এসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার টেবিলের দিকে চোখ পড়ল। ফাইলটা চোখে পড়তে ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাই ফাইলটা পড়ে ফেলি। ফাইল হাতে নিয়ে পড়ে আমার আত্মা শুকিয়ে যায়। ফাইল পড়ে আমি প্রচন্ড ভয় পাই আর সাথে সাথে সবাইকে ডাকি। সাবিতকে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে ফাইল সে ঠিকই দিয়েছিল, কিন্তু এই কাগজ ফাইলের ভেতরে কোথা থেকে এলো এসব সে জানে না। সবাই এলে আমি সবাইকে ফাইলটি দেখাই। সকলেই ফাইলটা পড়া শুরু করে। কি এমন লেখা ছিল সেই ফাইলে চলুন শুনে আসি। রাত প্রায় 1টা বাজতে চলেছে। 3 জন যুবক বয়সী ছেলে কবরস্থানে প্রবেশের চেষ্টা করছে। মেইন গেটে কবরস্থানের কেয়ারটেকার থাকায় তারা পেছনের গেট দিয়ে যাবার প্রস্তুতি নেয়। পেছনের গেট অনেকদিন যাবৎ বন্ধ আর ব্যবহার না করার জন্য তারা আটকে গিয়েছিল। তারা 3 জন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেটটি খোলার, কিন্তু গেটটি খুলছে না। মনে হচ্ছে প্রাচীন এই গেটটি হয়তো তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেউ নিষেধ করছে, বলছে ভেতরে যেও না। অনেক চেষ্টার পর তারা গেট খুলতে সক্ষম হয়। তাদের মৃত্যুই যেন তাদেরকে সাহায্য করছিল এইসব কাজে, ক্রমশই নিজের দিকে তাদেরকে ধাবিত করার জন্য।
ভেতরে প্রবেশ করে তারা দেখে সম্পূর্ণ কবরস্থানটা কেমন যেন কোমট একটা ভাব ধারণ করে আছে। ঘন কুয়াশা জড়ানো কবরস্থানের পরিবেশ দেখে ভয় তাদের বুক দ্রুত করে কাঁপছিল। টর্চের আলো থাকা সত্ত্বেও সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। টর্চের হালকা আলোয় তারা দেখতে পায় প্রতিটি কবরের নিচ থেকে খোঁড়া, এমন ভাবে খোঁড়া যে মাটিগুলো বাইরে নেই। সাধারণত কবর খুঁড়লে মাটিগুলো বাইরে স্তূপ করে রাখা হয়, কিন্তু এই খোঁড়া দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়েছে, তাই মাটিগুলো বাইরে না এসে ভেতরে গিয়ে জমেছে। দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কেউ কবর খুঁড়ে বাইরেও এসেছে। এসব কথা শুনে আমি তার কাছে সম্পূর্ণ ঘটনা জানতে চাই, কিন্তু সে আমাকে নিরাশ করে দিয়ে জানায় সে সঠিক জানে না। এই কবরস্থানে তখন যে কেয়ারটেকার কাজ করত সে নাকি এসব ব্যাপারে জানে। আমি তার ঠিকানা জানতে চাইলে বৃদ্ধা বলেন আমাদের বর্তমান কেয়ারটেকার নাকি আগের কেয়ারটেকারের মামাতো ভাই। সে আমাদেরকে তার ভাইয়ের অর্থাৎ আগের কেয়ারটেকারের ঠিকানা দিতে পারবে। আমার খুব আফসোস থাকে, কেননা আমি আজ সকালে কেয়ারটেকারকে ছুটি দিয়েছি। এখন আমাকে তার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরাশ হয়ে আমি বাসায় ফিরি। অনেক দেরি হয়ে গিয়েছিল। সাবিত, রোমান, রাকিব, তুষার এরা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে কেবল বসেছি, তখনই এক ভদ্রলোক দরজায় কড়া নাড়ে। আমি দরজা খুলে দেখি এক বৃদ্ধ লোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন আর হাতে খাবারের থালা। আমি তাকে ভেতরে এনে বসাই আর খেতে খেতে কবরস্থান সম্পর্কে জানতে চাই। কথায় কথায় বেরিয়ে আসে সেই হচ্ছে এই কবরস্থানের আগের কেয়ারটেকার অর্থাৎ বর্তমান কেয়ারটেকারের মামাতো ভাই। আমি তো মহা খুশি। দ্রুত খাওয়া শেষ করে তার কাছে সব জানতে চাই। বৃদ্ধ লোকটি বলতে শুরু করেন, আজ থেকে 5 বছর আগের কথা। সেই রাতে ওই 3 জন ছেলেকে অনেকবার ভেতরে যাবার জন্য মানা করি। তারা কবরস্থানটি নিয়ে একটি ফিল্ম তৈরি করতে চায়, যার জন্য বারবার ভেতরে যাবার জন্য চোরাচুরি করতে থাকে। আমি তাদেরকে যেতে দেইনি, কিন্তু কিভাবে যেন রাতে তারা ভেতরে প্রবেশ করে। রাতে 2টা বা 3টার দিকে কবরস্থানের ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কখনো প্রচন্ড জোরে চিৎকার, আবার কখনো সাপের হিংসির শব্দ, আবার কখনো মুচকি হাসি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সেদিন রাতে আমি কবরস্থান থেকে পালিয়ে আসি। সকালে কবরস্থানে গিয়ে দেখি মেইন গেটের সামনে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে। তারা যে ক্যামেরা নিয়ে এসেছিল সেগুলো গায়েব। আশেপাশে ঘুরে বাকি 2 জনকে অনেক খুঁজি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। বাকি 2 জনকে খোঁজার সময় দেখি কিছু কবর কেমন যেন আলগা হয়ে আছে। মনে হচ্ছিল কেউ কবরগুলো খোঁড়ার চেষ্টা করেছে। আমি সাথে সাথে কর্তৃপক্ষকে সব জানাই। কর্তৃপক্ষ এসে কবর পুনরায় মেরামত করে লাশের পরিচয় বের করে পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। এর বেশি কিছু আমি জানি না। তার কথা শুনে আমি আবার নিরাশ হই, কেননা এখানে তিনি যা তথ্য দেন তা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব কিছু কোনোভাবেই একটা পাকাপোক্ত প্রমাণ না যে এখানে অতি প্রাকৃতিক কিছু ঘটে চলেছে। তার কথা শুনে আমি চুপচাপ বসে থাকি। সে আমার নীরবতা দেখে উঠে চলে যায়। যাবার আগে আমাকে একটা ফাইল দেয় আর বলে এই ফাইল সাবিত আমাকে দিতে বলেছে। ফাইল নিয়ে আমি টেবিলে রেখে দেই। রাতে ঘুম আসছিল না আমার। কোনো কিছুই মিলাতে পারছিলাম না। আমার সাথে থাকা 4 জনই কিছু না কিছু অনুভব করেছে বা তাদের সাথে কিছু না কিছু ঘটেছে। আমার সাথে কেন হচ্ছে না তা ভেবে শান্তি পাচ্ছিলাম না, কিন্তু আমার সাথেও কিছু একটা যে ঘটে গেছে সে ব্যাপারে আমি তখনও অজ্ঞাতই রয়ে গিয়েছিলাম। এই কথা কেন বললাম তা বোঝার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ঘুম না আসায় আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর এসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার টেবিলের দিকে চোখ পড়ল। ফাইলটা চোখে পড়তে ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাই ফাইলটা পড়ে ফেলি। ফাইল হাতে নিয়ে পড়ে আমার আত্মা শুকিয়ে যায়। ফাইল পড়ে আমি প্রচন্ড ভয় পাই আর সাথে সাথে সবাইকে ডাকি। সাবিতকে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে আমাকে বলে ফাইল সে ঠিকই দিয়েছিল, কিন্তু এই কাগজ ফাইলের ভেতরে কোথা থেকে এলো এসব সে জানে না। সবাই এলে আমি সবাইকে ফাইলটি দেখাই। সকলেই ফাইলটা পড়া শুরু করে। কি এমন লেখা ছিল সেই ফাইলে চলুন শুনে আসি। রাত প্রায় 1টা বাজতে চলেছে। 3 জন যুবক বয়সী ছেলে কবরস্থানে প্রবেশের চেষ্টা করছে। মেইন গেটে কবরস্থানের কেয়ারটেকার থাকায় তারা পেছনের গেট দিয়ে যাবার প্রস্তুতি নেয়। পেছনের গেট অনেকদিন যাবৎ বন্ধ আর ব্যবহার না করার জন্য তারা আটকে গিয়েছিল। তারা 3 জন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গেটটি খোলার, কিন্তু গেটটি খুলছে না। মনে হচ্ছে প্রাচীন এই গেটটি হয়তো তাদেরকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেউ নিষেধ করছে, বলছে ভেতরে যেও না।
অনেক চেষ্টার পর তারা গেট খুলতে সক্ষম হয়। তাদের মৃত্যুই যেন তাদেরকে সাহায্য করছিল এইসব কাজে, ক্রমশই নিজের দিকে তাদেরকে ধাবিত করার জন্য। ভেতরে প্রবেশ করে তারা দেখে সম্পূর্ণ কবরস্থানটা কেমন যেন কোমট একটা ভাব ধারণ করে আছে। ঘন কুয়াশা জড়ানো কবরস্থানের পরিবেশ দেখে ভয় তাদের বুক দ্রুত করে কাঁপছিল। টর্চের আলো থাকা সত্ত্বেও সামনে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। টর্চের হালকা আলোয় তারা দেখতে পায় প্রতিটি কবরের নিচ থেকে খোঁড়া, এমন ভাবে খোঁড়া যে মাটিগুলো বাইরে নেই। সাধারণত কবর খুঁড়লে মাটিগুলো বাইরে স্তূপ করে রাখা হয়, কিন্তু এই খোঁড়া দেখে মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ খুঁড়েছে, তাই মাটিগুলো বাইরে না এসে ভেতরে গিয়ে জমেছে। দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ কেউ কবর খুঁড়ে বাইরেও এসেছে। এসব দেখে তাদের তিনজনের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কবরস্থানের গভীর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। কেমন সাপের হিস হিস, গোগানির শব্দ, পাতার মর্মর আওয়াজ, এই সমস্ত শোনা যায়। হঠাৎই কবরস্থানের কুয়াশা ক্রমশ কমে যেতে শুরু করে এবং তাদের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক 200 বছরের বেশি পুরাতন কবর। দেখে মনে হচ্ছিল প্রতিটি কবরের পেছন থেকে লুকিয়ে কেউ তাদের তিনজনকে লক্ষ্য করছে। এসব দেখে তারা ভয়ে এদিক ওদিক লক্ষ্য করতে শুরু করে। হঠাৎ তারা লক্ষ্য করে তাদের চারপাশে অনেক সাদা অবয়ব ভেসে উঠেছে। মাটি থেকে উঠে সেই অবয়বগুলো তাদের দিকে তাকিয়ে আছে। ভয় তাদের বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়, হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়। এত জোরে জোরে স্পন্দন হতে থাকে, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য তারা পেছন দিকে দৌড়াতে শুরু করে। কিছু দূর যাবার পর হঠাৎ একটি কবরের সামনে থাকা মূর্তির সাথে ধাক্কা খেয়ে তারা তিনজন কবরের ভেতরে পড়ে যায়। প্রচন্ড ভয়ে তারা চিৎকার করতে থাকে। তখনই তারা কবরের ভেতরে জল জল করতে থাকা দুইটি চোখ দেখতে পায় আর গড়গড় আওয়াজ শুনতে পায়। আপ্রাণ চেষ্টা করে তাদের মধ্যে একজন উপরে উঠে আসতে সক্ষম হয়। বাকি দুজন উপরে উঠে আসার সময় কবরের ভেতর থেকে রক্ত রাঙানো দুইটি হাত তাদের দুজনের পা ধরে সজনে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে দুজন কবরের ভেতরে হারিয়ে যায়। এসব দেখে কবরের ভেতর থেকে উঠে আসা ছেলেটি প্রাণপণে দৌড়াতে শুরু করে। হঠাৎ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে চিৎকার করে পড়ে যায়। সে হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যতবারই সামনে যেতে চাচ্ছিল ততবারই যেন সে কবরের কাছে চলে আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তারই প্রয়োগকৃত বলকে কাজে লাগিয়ে তাকেই কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এসব দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। তার কেবলই মনে হচ্ছিল সে নিজেকে নিজে টেনে নিয়ে যাচ্ছে সেই কবরের দিকে। হঠাৎ গাছের শেকড়ে আটকে ধরার জন্য তাকাতেই দেখে মেইন গেটের সামনে তার নিজের লাশ পড়ে আছে আর ক্রমশই হারিয়ে যেতে শুরু করেছে কবরের অতলে। এভাবেই এই তিনজনের জ্ঞান হারিয়ে যায় সেই নাম না জানা অজ্ঞাত কবরের ভেতরে। ফাইল লেখা পড়ে তারা সবাই নির্বাক হয়ে যায়। ভয় এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যেন আমাদের বাক শক্তি হারিয়ে ফেলেছি। ফ্যাল করে শুধুই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করতে এসেছি তাই থেমে থাকলে চলবে না। এই ভেবে আমি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই সেই অজ্ঞাত কবর খুঁজে বের করব। সেদিন সকালে আমরা আমাদের টিম নিয়ে চলে যাই কবরস্থানে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেরকম কবর পাচ্ছিলাম না। হঠাৎ রাকিব আর তুষার একটি কবর দেখিয়ে বলল গতকাল এখানে এই কবরের সামনেই নাকি তারা দেখেছে। তাদের কথা শুনে সাবিত বলল সেও নাকি ওই কবরের সামনেই রোমানের মতো পোশাকধারী একটি ছেলেকে দেখেছিল যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তাদের চারজনকে কবর খোঁড়ার নির্দেশ দেই এবং নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তা জানার জন্য সেই ফাইলটা খুলি। ফাইলের কথায় আসার আগে সেই কবরের কথায় আসি। কবরটি ছিল 363তম কবর। এই কবরে কোনো নাম লেখা নেই। কবর খুঁড়ে আমরা কঙ্কাল খুঁজে পাই। সাধারণত কবরের ভেতরে লাশগুলো কফিনের ভেতরে রাখা থাকে আর কফিন বাইরে থেকে বন্ধ করা থাকে, কিন্তু সেই কঙ্কালের অংশগুলো কফিনের ওপরেই পড়েছিল। কঙ্কালের সাথে আমরা কিছু কাপড়ের ছেঁড়া টুকরোও পাই। কঙ্কালগুলো সাথে নিয়ে আসি পরীক্ষাগারে পাঠানোর জন্য। যথারীতি ফিরে এসে কোনো ধরনের বিলম্ব না করে কঙ্কাল পরীক্ষার জন্য পাঠিয়ে দেই। পরীক্ষার ফলাফল আসতে বেশ কিছুদিন পার হয়ে যায়। এর মধ্যে কেয়ারটেকার চলে আসে। 3 দিনের কথা বলে 8 দিন পর ফেরে। সে ফিরে এলে তার কাছে তার ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করি। কেয়ারটেকার তখন যা বলে তা শুনে আমার প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। ভেবেছিলাম আমার সাথে কিছু হচ্ছে না কেন, কিন্তু আমার সাথেও হয়েছে। আর যা হয়েছে তা হলো কেয়ারটেকারের মৃত ভাই আমাকে সে ফাইলটা দিয়ে গেছে। কেয়ারটেকারকে বর্ণনা দিলে সে বলে তার ভাইয়ের সাথে আমার দেয়া বর্ণনা মিলে গেছে। তাকে শুধু আমি একা দেখলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু আমার টিমের বাকি 4 জনও দেখেছে। একের পর এক গোলক ধাঁধার জট খুঁজছিল আমার সামনে।
বেশ কিছুদিন সেখানে থাকার কথা থাকলেও কঙ্কালের রিপোর্ট পাওয়ার আগেই আমি আমার টিম নিয়ে সেখান থেকে চলে আসি। ল্যাবে পাঠানো কঙ্কালের রিপোর্ট এলে জানা যায় এখানে 2টি দেহাবশেষ ছিল যারা আজ থেকে 5 বছর আগেই মারা যায়। বুঝতে বাকি রইল না এরাই সেই 3 জনের 2 জন। এরপর আমি দ্রুত আমাদের এই কাজ বন্ধ করে দেই, কেননা এসব কথা আমরা কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না। কর্তৃপক্ষ আমাদের কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে আমরা কোনো কথাই বলিনি। বারবার জিজ্ঞাসা করলেও যখন কোনো লাভ হয়নি তখন আমাদেরকে আর কিছুই জিজ্ঞেস করা হয়নি। এরপর আর কখনোই আমরা সেই কবরস্থানে যাইনি। যত দ্রুত সম্ভব হয়েছে সেখান থেকে চলে এসেছি। আর কর্তৃপক্ষকে বলি সেখানে ভিডিওগ্রাফির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য। আমার জীবনে আমি এত ভয় আগে কখনো পাইনি। সেই ভয়কে আরো কয়েক শত গুণ বাড়িয়ে দিয়েছিল সেই ফাইলের কাগজ। কবরস্থানের ভেতরে যখন আমি ফাইল খুলি তথ্যগুলো পুনরায় বিশ্লেষণ করার জন্য, তখন দেখি যে কাগজে একটু আগে এত কিছু লেখা ছিল সেই কাগজে এখন মাত্র শুধু 2টি লাইন। আর লাইন দুটো হলো, এই কবরস্থান আমাদের বাসস্থান। যে আমাদের এই বাসস্থানের শান্তি বিনষ্ট করবে তাকে ভোগ করতে হবে মৃত্যুর স্বাদ। এই লেখা দেখে আমি থমকে গিয়েছিলাম। আমার সাথে থাকা বাকি 4 জনকে বলতে চেয়েও পারছিলাম না। কোন এক অজানা শক্তি যেন আমাকে মুখ দিয়ে কোনো প্রকারের বাক্য উচ্চারণ করতে আটকাচ্ছে। মনে হচ্ছিল অসংখ্য মানুষ যেন আমার কানে কানে ক্রমাগত এই কথাটি বলে চলেছে। আমি কখনোই ভাবিনি এসব কিছু আমার জীবনের সাথে ঘটবে। আমার জীবনে না ঘটলে আমি হয়তো কোনোভাবে বিশ্বাস করতাম না। এরপরে আমি পুরাতাত্ত্বিক বিভাগে কাজ চালিয়ে গিয়েছি, কিন্তু যথাসম্ভব কবরস্থান, শ্মশান এসব স্থান থেকে আমি নিজেকে দূরে রেখেছি। প্রথমবার হয়তো সহ্য করতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর পারবো বলে মনে হয় না। বাকি 4 জনকে এই ফাইলের ভেতরের কাগজের কথাটা অনেকদিন পর জানিয়েছিলাম। সেদিনও আমি তাদের চেহারায় আগের সে ভয়কে পুনর্জীবিত হতে দেখি। কবরস্থান বা পরিত্যক্ত স্থানে জিন বসবাস করতে পারে বা তাদের উপস্থিতি থাকতে পারে। সেই স্থান তাদের বাসস্থানের রূপ নেয়। তাই আগ্রহের বশে সেখানে যাওয়া এবং তাদের শান্তি বিনষ্ট করা কোনো মানে হয় না। সেই 3 ছেলের পরিণতি আর কারো না হোক এমনটাই কামনা করি। এই ছিল রাব্বি ভাইয়ের বলা শেষ লাইন। আমি তাকে আর কিছু জিজ্ঞাসা করিনি সেই কাগজ কোথায় বা কর্তৃপক্ষ এর পরে কি পদক্ষেপ নিয়েছে, কিছুই জানা হয়নি। ঘটনা বলার সময় এমনিতে অস্বস্তি বোধ করছিলেন, তাই আর কথা বাড়ায়নি। রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আসলে এত বড় ঘটনা গুছিয়ে লেখা আমার পক্ষে সময় সাপেক্ষ আর পদে পদে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কিন্তু আপনাদের কাছে ভালো লাগাটাই আসল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে মনোযোগ দিয়ে আমার এই ঘটনাটি শোনার জন্য। সাবিনা বলার মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছিল, সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছিল। মুখের হাব ভাবে এমনটাই মনে হচ্ছিল যেন মনে হচ্ছে তাকে কেউ লক্ষ্য রেখেছে। এই বুঝি ঘাড়টা মটকাবে। আজও বিলে তালবাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় সেই বিভৎস নির্মম মুহূর্তগুলো মনটাকে দুমড়ে মুচড়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি মিহিকা আফরিন, থানা বড়াই গ্রাম, ইউনিয়ন জোনাইল গ্রাম, চৌমুহান। এই হৃদয় বিদারক রোমহর্ষক ঘটনাটি ঘটে আমাদের প্রতিবেশী জসিম ভাইয়ের পরিবারে। অনেকদিন হলো বৃষ্টি হয় না, কিন্তু সেদিন আকাশে যেন ঘন মেঘ করেছিল। বিকেলবেলা পড়ার আগেই চারিদিকটা ঘন অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। এমন সময় হঠাৎই আমার আকাশের বুক ফাটিয়ে দুরু গর্জনের বজ্রপাত শুরু হলো তুমুল মুষলধারে বৃষ্টি। আমাদের বাড়িটা মেইন রোডের সাথেই। জানালা দিয়ে দেখলাম আমাদের প্রতিবেশী জসিম ভাই বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসায় এসে ঢুকলেন। নিচে এসে দেখি জসিম ভাই ভেজা শরীরে থরথর করে কাঁপছে। সমগ্র শরীরটা ভিজে পুরো লটপটে হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘর থেকে একটা তোয়ালে এনে দিলাম। ভাইয়া, এটা নিয়ে তাড়াতাড়ি গা মুছে ফেলুন, নয়তো ঠান্ডা লেগে যাবে। জসিম ভাইয়ের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে মিনিট 5 দূরে। জসিম ভাই মাথা ও শরীর মুছতে মুছতে বলল, বৃষ্টিটা কমলে তিনি চলে যাবেন। আমি তাকে থামিয়ে বলে উঠলাম, ও সে যাবে আপনি, এখন ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি গাটা মুছে ফেলুন। আমি বরং গরম গরম চা নিয়ে আসি। খানিক বাদে ভেতর থেকে চা নিয়ে এসে জসিম ভাইকে দিতেই উনি যেন হাতে প্রাণ ফিরে পেলেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে গরম চায়ের কাপে ক্রমাগত চুমুক দিতে লাগলেন। কয়েক মুহূর্ত চুপচাপ কেটে
কেটে যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম জসিম ভাইকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি। আজ একটা সুযোগ পেয়েছি। আসলে মায়ের মুখে শুনেছি জসিম ভাইয়ের বউকে নাকি চিনে আসর করেছে। কোন কবিরাজও নাকি তাকে ছাড়াতে পারেনি। খুবই নির্মম ভাবে তার জীবনটা অকালে চলে গিয়েছিল। শুনেছি ওই শয়তান পিশাচ জিন নাকি খুব ভয়ঙ্কর দশা করেছিল ভাবির। দৃষ্টি তখনও যেন বুক ফাটা কান্নায় দরিদ্রের বুকে অহরহ লুটিয়ে পড়ছে। তাড়াতাড়ি ছাড়বে বলে মনে হচ্ছিল না। তাই হাতে বেশ কিছুক্ষণ সময় আছে দেখে জসিম ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, শুনেছি ভাবিকে নাকি কোন শয়তান জিনে আসর করেছিল? ভেজা তোয়ালেটা আমার হাতে দিয়ে পাশে একটা চেয়ারে বসে আরো কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান মুখে জানালার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছিস। কি হয়েছিল বলেন না ভাইয়া, আসলে সেই সময় আমি গ্রামে ছিলাম না তো, তাই। জসিম ভাই সেই একই ম্লান মুখ রেখে বললেন, আজ না হয় নাই বললাম, অন্য কোনোদিন বলবো। জানি বৃষ্টি না ছাড়া পর্যন্ত জসিম ভাইকে এখানেই থাকতে হবে, তাই প্রথমে একটু ইতস্তত করলেও পরে একেবারে নাছোড়বান্দা হয়ে বলতেই জসিম ভাই ধীর ও ম্লান স্বরে বলতে শুরু করলেন, আমি বিয়ে করি 2017 সালে। আল্লাহর রহমতে ভালোই যাচ্ছিল আমাদের দাম্পত্য জীবন, কিন্তু আমার কিছু বাজে স্বভাব ছিল, যেমন অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়া আর কার্ড খেলে রাত্রে বাসায় আসা। কোনো দিন কার্ড খেলার নেশা এতটাই বিভোর হয়ে পড়তাম যে ফজরের আজানের শব্দ কানে না আসার পর্যন্ত খেয়ালই থাকতো না। এই নিয়ে তোর ভাবির সাথে মাঝে মাঝে বেশ ঝগড়া হতো। কোনো দিন রাতে ঝগড়া এতটাই বেড়ে যেত যে তোর ভাবি রাগ করে ঘর থেকে বেরিয়ে আমার মায়ের কাছে গিয়ে ঘুমতো। তেমনি একদিন আমি কার্ড খেলে রাত 12:15টার দিকে বাসায় ফিরি। এসেই দেখি তোর ভাবি সাবিনা শুয়ে পড়েছে। আমি বললাম, সাবিনা ভাত বাড়ো। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসি, কিন্তু হাত মুখ ধুয়ে এসে দেখি সে তখনও শুয়ে আছে। তা দেখে আমি চেঁচিয়ে উঠি, কি হলো, তোমার কথা কানে যায় না? পাত্তা না দিয়ে সে শুয়ে থেকেই বলল যে ভাত বেড়ে নিয়ে খেতে। এরপর শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে আমি তার গায়ে হাত তুলি। এর ফলে সে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়। ভাবলাম প্রতিবারের মতো মায়ের ঘরে গিয়ে ঘুমোবে। আমিও রাগে না খেয়ে শুয়ে পড়ি। এরপর সে রাতে যা ঘটে সেই কাটা ঘায়ের ব্যথা আজও আমার বুকে কুড়ে কুড়ে খায়। পরের দিন সাবিনার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে জানতে পেরেছিলাম সেই রাতের মর্মান্তিক রোমহর্ষক ঘটনা। আসলে আমি যা ভেবেছিলাম যে সাবিনা মায়ের কাছে গিয়ে শুয়ে পড়বে, আদৌ তা ভুল ছিল। সাবিনা সেদিন নাকি রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল ওর বাপের বাড়ি যাবে বলে। সাবিনা জানায়, রাত তখন গভীর। আমি হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় উঠে ভাবলাম, যদি মেইন রোড ধরে যাই তাহলে যেতে যেতে প্রায় ভোর হয়ে যাবে, আর যদি বিলের মধ্য দিয়ে যাই তাহলে ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাব। তাই ঠিক করলাম বিলের মধ্যে দিয়ে যাব। এই ভেবে বিলের মধ্য দিয়ে চলা শুরু করি। তুমি তো জানো বিলের মাঝখানে একটা তাল গাছের বাগান ও পুকুর পড়ে, কিন্তু সেদিকে তখন কোনো হুঁশ ছিল না। মনের রাগে গজগজ করতে করতে এগোচ্ছিলাম। হঠাৎ কিছুটার সাথে হোঁচট খেয়ে বেশ ব্যথা পাই। পায়ের বুড়ো আঙুলটা কেটে যায়। মাথার ওপর তখন আধখানা চাঁদ। সেই চাঁদের আলোয় বোঝা যায় না কতটুকু কেটেছে। এরপর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম। তখনও মনের ভেতর কোনো ভয় বা কুয়াশা বাঁধেনি। মাথার মধ্যে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক আমাকে বাপের বাড়িতে যেতেই হবে। কিন্তু তালবাগানের কাছাকাছি যাওয়ার পর আমার মনের ভেতর কেমন যেন ভয় একটু একটু করে টানা বাঁধছিল। কত ভয়ঙ্কর দেখাচ্ছে তালবাগানটা। ততক্ষণে বুঝতে পারছিলাম রাগের বশে বাড়ি থেকে বেরিয়ে এসে কি মারাত্মক ভুল করেছি। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। মনের মধ্যে সাহস সঞ্চার করে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর হঠাৎই পেছন থেকে একটি অস্বাভাবিক শব্দ শুনে চমকে উঠি। শব্দটা এরকম ছিল যেন কোনো কুকুর বা শেয়াল পিছনে কিছু একটা চেটে চেটে খাচ্ছে। সেই বিভৎস মুহূর্তে ভয়ে দম বন্ধ হয়ে যাবার উপক্রম। পেছন ফিরে তাকাতেই যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি হাত কয়েক দূরে একটি বিশাল আকার দেহ চাঁদের আলোয়
তবে যেটুকু বোঝা যাচ্ছিল তার অবয়বটা দীর্ঘদেহী গরিলার মতো, মুখটা যেন শেয়ালের মতো লম্বা, চোখগুলো অস্বাভাবিক বড় আর লাল টকটকে আগুনের মতো জ্বলছে। আমি যে আইল ধরে এসেছি দেখি সেই পথে ঝুঁকে কিছু একটা চেটে চেটে খাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে একটু ভালো করে দেখতেই একটি বিষয়ের উপর নজর পড়তেই আতঙ্কে শিউরে উঠি। দেখি আইলের ঘাসের ওপর কালচে রেখা সোজা আমার পায়ের কাছে এসে থেমেছে। আর বুঝতে বাকি রইল না যে পায়ের কাটা জায়গাটা দিয়ে রক্ত পড়ছে সেই রক্তেরই দাগ, এবং আশ্চর্যের বিষয় হলো জানোয়ারটা সেই রক্তই চেটে চেটে খাচ্ছিল। আতঙ্কে মুহূর্তের জন্য কাঠ হয়ে গিয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হুঁশটা ফিরে আরো বেশ কয়েকটি গর্জনে। কিছুক্ষণ আগে পর্যন্ত একটাই ছিল, কিন্তু এখন মুহূর্তের মধ্যে আরো 5 থেকে 6 জন এসেছে। শীষ দ্বারা দিয়ে হিমেল স্রোত বইলেও ঘামে ভিজে যাচ্ছে শরীর। এরই মাঝে শয়তান পিশাচগুলোর মধ্যে একজন অস্পষ্ট ভাষায় বলে উঠল, অনেকদিন হয় খাই না, আজ খাবো, একেবারে তাজা, ওর পেটেরটা খেতে ভালো হবে। কি ওরা কি করে বুঝলো আমি অন্তঃসত্ত্বা? বুকের ধরফরানিটা কয়েকশো গুণ বেড়ে যায়। মনে হচ্ছিল ওই বুঝি জ্ঞান হারিয়ে পড়ে যাব, কিন্তু কেন জানি না জ্ঞানটা তখনও যেতে চাইছে না। যেন সেই বিভৎস পৈশাচিক দৃশ্য দেখার জন্যই আমি সজাগ। মনে মনে ভাবছিলাম আজই বোধহয় আমার শেষ দিন। মনে মনে তওবা পড়তে লাগলাম। এরই মাঝে আচমকা বুক কাঁপানো একটা হাসি দিয়ে হঠাৎই একজন এসে হাত ধরে টেনে ছেড়ে সেই তাল বাগানের দিকে নিয়ে যেতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। এই বলে সাবিনা থামে। আসলে পরদিন সকালে বাড়িতে সাবিনাকে দেখতে না পেয়ে প্রথমে ভাবলাম রাগ বোধহয় তখনও কমেনি, তাই ভোর হতে না হতেই হয়তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে। বড়ই চিন্তা হচ্ছিল তাকে নিয়ে। আসলে সাবিনা 6 মাসের অন্তঃসত্ত্বা, হেঁটে যদি যায় প্রচন্ড কষ্ট হবে তার। যদিও পাশে 2 গ্রামের পরেই আমার শ্বশুর বাড়ি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে খোঁজ নিয়ে দেখি সাবিনা সেখানেও যায়নি। এদিকে সকাল গড়িয়ে বেলার অভিমুখে। এর মাঝে গ্রামের কয়েকজন কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় সেই তাল বাগানের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ খেয়াল করে তাল গাছের মাথায় কিছু একটা আটকে আছে। তারা তৎক্ষণাৎ গাছে উঠে দেখে সাবিনা অচেতন অবস্থায় অস্বাভাবিকভাবে তাল গাছে ঝুলে রয়েছে। কোন রকমে ধরে নামিয়ে তাদের মধ্যে একজন ছুটে এসে আমাকে খবর দেয়। খবরটা পেয়ে আতঙ্কিত অবস্থায় তাড়াতাড়ি গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি। কিছুতেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না। এরপর কয়েকজন মুরব্বীর কথায় একজন কবিরাজকে নিয়ে আসি। কবিরাজ এসে সাবিনাকে ঝাড়ফুঁক করে পানি পড়া খাইয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সাবিনা চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে। এরপর উপস্থিত সবাইকে দেখে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তারপর গত রাতে ঘটা সেই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। সবাই ভাবলো সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই অস্ফুট গুমানির গর্জনে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই খেয়াল করি সাবিনার হাত পা মৃগীর মতো কাঁপছে। চোখ বড় বড় উপরের দিকে উঠে তাকিয়ে আছে। চোখে কোনো পলক পড়ছে না। আমি আতঙ্কে তাড়াতাড়ি সাইকেল নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। প্রায় 8 ঘন্টা লাগে কবিরাজের বাড়ি যেতে। কবিরাজকে নিয়ে আসার পর উনি শীঘ্রই আসন বসান। কিছু সাদা পাউডারের মতো দিয়ে ঘরের মধ্যে একটা গোল বৃত্ত আঁকেন। সেই বৃত্তে সাবিনা আমাকেও আর মাকেও বসান এবং বলেন যে দাগের বাইরে যেন আমরা বের না হই এবং কেউই সেখান থেকে বের হতে পারবে না। আমি সাবিনাকে ধরে আছি। কবিরাজ তার কাজ শুরু করলেন, কিন্তু কিছুতেই জিনটি হাজির হচ্ছিল না। অনেক চেষ্টার পর হঠাৎই শুনতে পাই আমার বাবা যেন ঘরের বাইরে থেকে ডাকছে দরজা খুলে দেবার জন্য। আমি আঁতকে উঠি। তুই তো জানিস আমার বাবা 2010 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। মা বিভোর হয়ে শুনছিলেন। শেষে আর নিজেকে ধরে রাখতে না পেরে দরজা খুলতে যাবে অমনি কবিরাজ তার হাত চেপে ধরেন এবং আবারও কঠোরভাবে সাবধান করে দেন। ঠিক তখনই খেয়াল করি সাবিনা আচমকাই কথা বলছে, কিন্তু ভয়েসটা তার নয়। কবিরাজ কিছু বলার আগেই সে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, জানতে চাস আমি কে? বলবো না আমি কে, কিন্তু একটা কথা জেনে রাখ, আমি একে নিয়ে যাব। এটা বলার সাথে সাথে সাবিনা অজ্ঞান হয়ে যায়। কবিরাজ বলেন যে ওর সাথে তার শক্তি পেরে উঠবে না, এ খুব শক্তিশালী জিন। এরপর সাবিনাকে পানি পড়া ও একটা তাবিজ দেন আর বলে দেন সদ্য মৃত বাড়ি এবং সদ্য নবজাতক জন্ম নেওয়া বাড়িতে সাবিনা যেন না যায়। এই তাবিজ যতক্ষণ তার সাথে থাকবে ততক্ষণ ওরা কিছুই করতে পারবে না, কিন্তু ওই সব বাড়িতে গেলেই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তখন
খারাপ কিছু করতে পারে। এরপর একজন বড় হুজুরের নাম্বার দিয়ে কবিরাজ বিদায় নেন। পরদিন সেই হুজুরকে ফোন দিলে হুজুর বলেন, আমি একটা কাজে ব্যস্ত আছি, 3 দিন পর যাব, আর এই 3 দিন সাবিনাকে আপনারা সাবধানে রাখবেন। এই কিছুক্ষণ পরে খবর আসে সাবিনার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সবাই গেলেও কবিরাজের কথা মতো সাবিনাকে যেতে দেওয়া হয় না। মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে তাকে দেখানো হয়। এমনিতেই সে অসুস্থ, তার উপরে বোনের মৃত্যু সংবাদে শোকে কাতর হয়ে পড়ে সাবিনা, কিন্তু নিরুপায়। ঠিক তার পরের দিন খবর আসে আচমকাই সাবিনার মা, আমার শাশুড়িও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর আর কোনো মতেই সাবিনাকে আটকে রাখা সম্ভব হলো না। সাবিনা চলে যায় তার মাকে দেখতে, আমিও যাই সাথে। গিয়ে দেখি শাশুড়ি মায়ের নিথর দেহটা পড়ে আছে বারান্দায়। সাবিনা কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যায় শাশুড়ির দাফন কাজ সম্পন্ন হয়। রাতে সাবিনাকে বাড়ি নিতে আসতে চাইলে সে বলে রাতটুকু ওখানে থেকে যেতে চায়, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। তাই বাধ্য হয়ে আমিও থেকে যাই। রাতে শুতে শুতে ভাবি পরদিন বাড়ি যাবার পথে সাবিনাকে একটু ডাক্তার দেখিয়ে যাব। এই কয়দিনে ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে। বাড়ি গিয়ে হুজুরকেও দেখাবো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে সাবিনা নেই, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। ওই ঘরে শুধু আমরা দুজন ছিলাম। আমি আতঙ্কে তাড়াতাড়ি সবাইকে বিষয়টা জানাই এবং খুঁজতে বের হই। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একটা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলে, ভাই, ভাবিকে পাওয়া গেছে। সেখানে গিয়ে যা দেখি, বলতে বলতে জসিম ভাইয়ের গলা ভেঙে আসে, মুখের কথাগুলো জড়িয়ে আসে। তখনও বৃষ্টি পানিতে মুখটা ভেজা, তাই বুঝতে পারছিলাম চোখের কোণে পানি বেমালুম লুকিয়ে গেছে তার। কয়েক মুহূর্ত থেমে জসিম ভাই ধীর স্বরে যা বলেন তা আমি আমার মতো করে দেখলাম। জসিম ভাই ছেলেটার পিছন পিছন যান সেই তাল বাগানে। সেখানে গিয়ে যেটা তিনি দেখেন সেইটুকু বলতে গিয়ে হাওমাও করে কেঁদে ফেলেন জসিম ভাই। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কথা যেন আটকে যাচ্ছিল বারবার। জসিম ভাই বলেন যে সাবিনা ভাবি তাল গাছের মাথায় বিভৎসভাবে ঝুলে আছে। তাজা রক্ত তখনও টপ টপ করে পড়ছিল। সবাই ধরাধরি করে তাকে নামানোর পর দেখে পেটটা বিশ্রীভাবে ছিঁড়ে ফাঁক করা। বাচ্চাটা যেন ছিঁড়ে বের করে নিয়েছে কেউ, সেটা বোঝা যাচ্ছে। এমন অবস্থা দেখে জসিম ভাই চিৎকার করে ওখানেই জ্ঞান হারান। জ্ঞান ফিরতে জসিম ভাই দেখেন সাবিনা ভাবির কোন রকমে শেষ গোসল সম্পন্ন করা হয়েছে। কাফনের সাদা কাপড় তখন রক্তে মাখা। সেটা দেখে জসিম ভাই আবারও কান্নায় ভেঙে পড়েন। এরপর সবাই তাকে ধরে নিয়ে গিয়ে উজু করিয়ে তার স্ত্রীকে শেষ বিদায় দিতে বলে। সাবিনা ভাবির দাফন সম্পন্ন করে সবাই একে একে চলে যায়। কিছুদিন পর জসিম ভাই সেই হুজুরের বাড়িতে যান, আসলে ঠিক কি হয়েছিল সাবিনা ভাবির সাথে তা জানতে। হুজুর তাকে পরের দিন আসতে বলেন। পরের দিন জসিম ভাই আবারও হুজুরের বাড়িতে যান। হুজুর তাকে বলেন যে সাবিনা ভাবিকে যে জিনগুলো আসর করেছিল তারা খুবই শক্তিশালী খবিশ জিন। কবিরাজ যখন সাবিনা ভাবিকে তাবিজ দেয় তখন তারা তার বোনকে মেরে ফেলে, এই ভেবে যে সাবিনা ভাবি বোনকে দেখতে বাপের বাড়ি যাবে, আর তারা তার মাকেও মেরে ফেলে। সাবিনা সেখানে না যাবার কারণেই তার মাকে মারতে তারা বাধ্য হয়। কিন্তু সাবিনা ভাবি আর নিজেকে ধরে রাখতে পারে না। তখন তার মাকে শেষবারের মতো দেখতে সে সেখানে ছুটে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে তারা সাবিনা ভাবিকে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করে। এই বলে জসিম ভাই চোখ মুছতে মুছতে একটা দীর্ঘশ্বাস ফেলে দালান থেকে নেমে নিজের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আমি ঠাঁই দাঁড়িয়ে দেখছিলাম এক পা করে জসিম ভাইয়ের চলে যাওয়াটা। তখন তার চলার পথে দুপাশের ভেজা সবুজ প্রকৃতিটা অদ্ভুত ভাবে নিস্তেজ অপরাধীর মতো লাগছিল। বৃষ্টিটাও যেন অভিমানের পালা শেষ করে তখন থেমে গেছে। এই ঘটনা শোনার পর আমি বেশ কয়েকদিন ট্রমায় ছিলাম। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে সুকান্ত মাইতি। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আশা করব যে আপনারা প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন আর এভাবে এই ঘটনা পাঠিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন।